আচ্ছা দেখো, বাকিটা এখনো জয়েন করেনি, দৈবজিৎ সার্গিক, তোদের পরীক্ষা শুরু হয়ে গেছে শ্রেয়শ্রী? হ্যাঁ আমাদের পরীক্ষা চলছে? হ্যাঁ আজকে তো আজকে কি পরীক্ষা ছিল? আজকে ফিজিক্স কেমিস্ট্রি? ফিজিক্স ওয়েল, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা বেসিক্যালি কি নিয়ে? এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল সেল আর ইলেকট্রোলাইসিস, এই দুটো ব্যাপারকে নিয়ে। সো ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে মেন রিয়াকশনটা হবে সবই রিডক্স রিয়াকশন হবে, যেখানে রিডাকশন রিয়াকশন এবং অক্সিডেশন রিয়াকশন সাইমালটেনিয়াসলি ঘটছে। সো যতগুলো রিয়াকশনস আমরা দেখবে এখানে সবগুলো রিডক্স রিয়াকশন থাকবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এখানে দুই ধরনের সিচুয়েশন আমরা দেখব। এক ধরনের সিচুয়েশন হচ্ছে যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, আর একটা হচ্ছে যেখানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। প্রথমে আমরা স্টার্ট করব সেই জায়গাটা দিয়ে যেখানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, এই পার্টটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল সেল। আর যেখানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করলে কেমিক্যাল রিয়াকশনস ঘটে, সেখানে বলা হচ্ছে সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোলাইসিস। সো পুরো চ্যাপ্টারটাতে দুটো পার্ট আছে। ইলেকট্রোকেমিস্ট্রি বলতে এখানে পুরো চ্যাপ্টারটাতে দুটো জিনিস আমাদের আছে। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, কেমিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি। এই পার্টটাতে মেনলি কি হয়, এই পার্টটাতে কোনো একটা রেডক্স রিয়াকশন হয়, কোনো একটা রেডক্স রিয়াকশন হয় অ্যাজ আ কেমিক্যাল রিয়াকশন, আর এই রেডক্স রিয়াকশনের ফলে কারেন্ট ফ্লো হয়, রেডক্স রিয়াকশন হয় যার কনসিকুয়েন্সে কারেন্ট ফ্লো হয়। রেডক্স রিয়াকশনটা নিজে থেকে ইনিশিয়েট হয়, আলাদা করে ইনিশিয়েট করতে লাগে না। সেটআপটাই এমন করে করা হয় যে নিজে থাকতেই রেডক্স রিয়াকশন ইনিশিয়েট হয়। যে রেডক্স রিয়াকশনটি ইনিশিয়েট হলে ইলেকট্রন এক্সচেঞ্জ হয়, কারণ আমরা জানি রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন আর অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন। তাহলে রিডাকশন অক্সিডেশন যখনই হচ্ছে আইদার গেইন আর লসটা হচ্ছে, তো গেইন আর লস হলে কি হচ্ছে, গেইন আর লস মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো শুরু হচ্ছে, ইলেকট্রনের ফ্লো হলে তখন কারেন্টের ফ্লো সেখান থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। তার মানে সেটআপটাই এমনভাবে থাকে যেখানে রিডক্স রিয়াকশনটা অটোমেটিক্যালি হয় অ্যান্ড তার জন্য কারেন্ট ফ্লো শুরু হয়ে যায়। এটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির ইলেকট্রোকেমিক্যাল সেলের পার্ট। এই পুরো পার্টটা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে এর একটা পপুলার এক্সাম্পল হচ্ছে আমরা যে ব্যাটারি এটসেট্রা ইউজ করি, সেইগুলো হচ্ছে এইখানে, যেখানে অটোমেটিক্যালি একটা রেডক্স রিয়াকশন ইনিশিয়েট হয় অ্যান্ড অ্যাজ আ কনসিকুয়েন্স কারেন্টটা জেনারেট হয়, ইলেকট্রিসিটি জেনারেট হয়। ইলেকট্রোকেমিস্ট্রির অন্য একটা পার্ট যেটা ছোটবেলা থেকে খানিক পড়ে এসছো, সেটা হচ্ছে যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করা হয়, ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করা হয় তার ফলে কেমিক্যাল রিয়াকশন হয়, কেমিক্যাল এনার্জি প্রডিউস হয়। ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করা হয় মানে এখানে বেসিক্যালি ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করা হচ্ছে মানে হচ্ছে কারেন্ট সাপ্লাই করা হচ্ছে, বেসিক্যালি প্লাগ পয়েন্টের থ্রু দিয়ে ব্যাটারির থ্রু দিয়ে কারেন্ট সাপ্লাই করা হচ্ছে। আর কারেন্ট সাপ্লাই করলে কোনো একটা রেডক্স রিয়াকশন হচ্ছে যেটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি কেমিক্যাল এনার্জিতে কনভার্সন। মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটাতে আমরা রেডক্স রিয়াকশনটা নিজে থেকে ইনিশিয়েট করছেন তার ফলে কারেন্টের ফ্লো শুরু হচ্ছে, অন্যটাতে কারেন্টের সাপ্লাই করছি তার ফলে কোনো একটা রেডক্স রিয়াকশন হচ্ছে। এই পার্টটা যেখানে হয় সেটাকে বলে ইলেকট্রোলাইটিক সেল, প্রসেসটাকে বলে ইলেকট্রোলাইসিস। এইটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, প্রসেসটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সেল আর ইলেকট্রোলাইটিক সেল এই দু ধরনের সিচুয়েশন আছে পুরো ইলেকট্রোকেমিস্ট্রিতে। পুরোটাতে ঢোকবার আগে প্রথমে আমরা একটু জেনারেল ইলেকট্রিসিটির কন্ডাকশনের ব্যাপারে যে ওহমস ল অ্যান্ড সেই ব্যাপারগুলো আছে সেগুলো একটু জেনে নিই, এই জিনিসটা কীরকম অ্যাকচুয়ালি হয়। সো স্টার্ট করছি প্রথমে। রেডক্স রিয়াকশন বলতে কি বোঝানো হয়, যে কোনো একটা রিয়াকশনে যদি রিডাকশন অক্সিডেশন সাইমালটেনিয়াসলি হয় তাকে বলে রেডক্স রিয়াকশন। রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন হবে অ্যান্ড এই অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন হবে। তাহলে ধরা যাক এই ইকুয়েশনটা আছে, এখানে জিঙ্ক আছে হচ্ছে Zn2 প্লাসে, জিঙ্ক Zn2 প্লাসে গেছে মানে দুটো ইলেকট্রন লস করেছে, ক্লিয়ারলি দ্যাট ইজ আ পার্ট অফ অক্সিডেশন। কপার 2 প্লাস গেছে কপারে, দ্যাট ইজ গেইন অফ ইলেকট্রন হয়েছে এখানে, কপার 2 প্লাস দুটো ইলেকট্রন গেইন করেছে দিয়ে কপার তৈরি করেছে, এটা হচ্ছে রিডাকশন। তার মানে রিডাকশন এবং অক্সিডেশন একসাথে হলে তাকে বলা হয় রিডক্স রিয়াকশন, লস আর গেইন একসাথে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, চলে আসছি এবার কন্ডাক্টর কত রকমের হতে পারে।
দু রকমের কন্ডাক্টর, একটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, একটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর। আচ্ছা, মেটালিক কন্ডাক্টরদের সঙ্গে আমরা ওয়েল পরিচিত, কারণ যত রকমের মেটাল আছে এই ওয়্যারিং টুয়ারিং এ যেখানে যা মেটাল ইউজ হচ্ছে, যা কিছু ইনস্ট্রুমেন্ট চলছে, কয়েল ইউজ হচ্ছে, সেগুলো সবই মেটালিক কন্ডাক্টর। ইউজুয়ালি কপার কয়েল, কপারের ওয়্যারিং হয়, কপার তারটা ইউজ করা হয় বিকজ দ্যাট ইজ আ গুড কন্ডাক্টর। আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। সো মেটালিক কন্ডাক্টরের সঙ্গে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মেন ডিফারেন্সটা কি? মেটালিক কন্ডাক্টরে কন্ডাক্টরটাকে মেটালটা নিজে, অ্যান্ড মেটালটা হচ্ছে একটা এলিমেন্ট। সো এখানে কন্ডাক্টরটা হচ্ছে একটা এলিমেন্ট মেটাল। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের যেটা কন্ডাক্টর সেটা ইউজুয়ালি একটা আয়নিক কম্পাউন্ড হয়, ইউজুয়ালি একটা আয়নিক কম্পাউন্ড হয় যার মধ্যে আয়ন্সের প্রেজেন্স আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যাটায়ন অ্যানায়নের প্রেজেন্স আছে, তারা হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। যে কোনো আয়নিক যার মধ্যে আয়ন্সের প্রেজেন্স আছে, অর্থাৎ আয়নিক কম্পাউন্ড হতে হবে, যার মধ্যে ক্যাটায়ন আছে এবং অ্যানায়ন আছে, আয়নিক কম্পাউন্ড থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর হচ্ছে কোনো একটা এলিমেন্ট এবং সেটা সলিড স্টেটে আছে, রাইট? কপার যদি মেটালটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাহলে কপার আছে সলিড স্টেটে, তাহলে সলিড স্টেট এলিমেন্ট এই অবস্থায় আছে, সে হচ্ছে মেটালিক কন্ডাক্টর, মেটাল একজন। এখানে যখন কন্ডাকশন হচ্ছে, ইলেকট্রোলাইটগুলো যখন কন্ডাকশন করছে তখন তারা সলিড স্টেটে কোনো কন্ডাকশন করতে পারে না, কারণ সলিড স্টেটে ক্যাটায়ন অ্যানায়ন একে অপরকে হোল্ড করে ক্রিস্টাল তৈরি করে বসে আছে। তাই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলোতে ইলেকট্রোলাইটগুলো হয় অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ হওয়ার পরে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, অথবা মল্টেন স্টেটে গিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, মানে ডিসোসিয়েট হয়ে যখন আয়নটা ফ্রি হয়ে গেছে, আয়নটা মুভমেন্টের ক্যাপাবল হয়ে গেছে, যখন আয়নগুলো ক্রিস্টালের মধ্যে বসে আছে, ক্যাটায়ন অ্যানায়ন একে অপরকে হোল্ড করে, তখন অবভিয়াসলি দোজ আয়ন্স আর নট ফ্রি আয়ন্স টু মুভ টু কন্ডাক্ট দ্য ইলেকট্রিসিটি, ঠিক আছে। যদি আয়নগুলো মুভই না করতে পারে, আয়ন থাকলেই শুধু হবে না, আয়নগুলোকে মুভমেন্টের ক্যাপাবিলিটিও থাকতে হবে। তাহলে আয়নগুলোর মধ্যে মুভমেন্টের ক্যাপাবিলিটি কখন আসে? সলিড স্টেটে থাকে না, আয়নিক কম্পাউন্ডে হয় জলে গুললে ডিজলভ করলে তৈরি হয়, ক্যাটায়ন অ্যানায়ন সেপারেট হয়, অথবা মল্টেন স্টেটে গিয়ে ক্যাটায়ন অ্যানায়ন সেপারেট হয়। তাই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলো অ্যাকোয়াস সলিউশনে অথবা মল্টেন কন্ডিশনে আয়ন প্রডিউস করে। আয়নস আর চার্জ পার্টিকেলস, ওই চার্জ পার্টিকেলগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ক্লিয়ার পুরো ব্যাপারটা? আয়নিক কম্পাউন্ডস আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলো যেহেতু আয়নিক কম্পাউন্ড, তারা সলিড স্টেটে ক্যাটায়ন অ্যানায়ন একে অপরকে হোল্ড করে রাখে, কোনো ইলেকট্রিসিটি কন্ডাকশন করে না। কিন্তু কখন করে? যদি অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করি অথবা মল্টেন স্টেটে নিয়ে যায়, তাহলে আয়ন্সগুলো সেপারেট হয়ে যায়, ডিসোসিয়েশন হয়ে যায়, আয়ন্সগুলো ফ্রি হয়ে যায়। অ্যান্ড আয়ন্স আর চার্জ পার্টিকেলগুলো ফ্রি হয়ে যায়, মানে তারা মুভমেন্টের ক্যাপাবিলিটি চলে এলো। এবারে ইলেকট্রিসিটি যদি পাস করানো হয় তাহলে ইলেকট্রিসিটি পাস করবে ওই চার্জ পার্টিকেলস ফ্রি আয়ন্সগুলো থ্রু দিয়ে। আয়ন্সগুলো যতক্ষণ কম্বাইন্ড হয়ে আছে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে না। ক্লিয়ার? কিন্তু মেটালিক কন্ডাক্টরে কি? মেটালিক কন্ডাক্টরে ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস, ভ্যালেন্স শেলের লুজলি বাউন্ড ফ্রি ইলেকট্রনস, এরা এখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। অর্থাৎ মেটালিক কন্ডাক্টরে কিন্তু এখানে কোনো আয়ন্সের ব্যাপার নেই, এখানে কারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে? ইলেকট্রনগুলো। কোন ইলেকট্রনগুলো? ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন বলতে কোন ইলেকট্রনকে মিন করছি? ভ্যালেন্স শেলের যেগুলো সব থেকে লুজ ইলেকট্রন, ঠিক আছে। ভ্যালেন্স শেলের যেগুলো সব থেকে লুজ ইলেকট্রন সেগুলোকে আমরা ফ্রি ইলেকট্রন বলছি, সেগুলোর মুভমেন্ট হয় যখন ইলেকট্রিসিটি পাস হয়। সো এটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মেজর ডিফারেন্স। মেটালিক কন্ডাক্টরের থ্রু দিয়ে ইলেকট্রিসিটি পাস হলে নতুন কোনো কম্পাউন্ড তৈরি হয় না, কিন্তু ইলেকট্রোলাইটগুলো থ্রু দিয়ে ইলেকট্রিসিটি পাস হয়ে গেলে নতুন কম্পাউন্ড তৈরি হয়ে যায়, কারণ রিডক্স রিঅ্যাকশন হয়ে যায় একটা। তাহলে নিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশনে যদি ইলেকট্রিসিটি পাস করাই তাহলে সোডিয়াম ক্লোরাইড সেপারেট হয়ে যাবে, জল যেটা আছে HOH সেপারেট হয়ে যাবে, ক্যাথোডে কোনো না কোনো কম্পাউন্ড এলিমেন্ট তৈরি হয়ে যাবে, অ্যানোডে কোনো না কোনো এলিমেন্ট তৈরি হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি ডিসোসিয়েশন হয়ে যাবে, অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে যাবে একটা। কিন্তু মেটালিক কন্ডাক্টরের থ্রু দিয়ে ইলেকট্রিসিটি পাস করলে মেটালের কোনো প্রপার্টি চেঞ্জ হয় না, মেটালটা একটু গরম হয়, একটু গ্লো করে, আবার ঠান্ডা হয়ে যায়, যখন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় তখনই ঠান্ডা হয়ে যায়। ক্লিয়ার? সো দিস আর দ্য মেন ডিফারেন্স। সো মেন পয়েন্ট এখানে হচ্ছে মেটালগুলো যখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তিনটে পয়েন্ট খেয়াল রাখতে হবে। ফ্রি ইলেকট্রনের থ্রু দিয়ে কন্ডাক্ট করে, যেগুলো লুজলি বাউন্ড ইলেকট্রন, বিকজ ইলেকট্রন চার্জ পার্টিকেল আর ইলেকট্রনের মুভমেন্টের থ্রু দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ওরা সলিড স্টেটে থাকে, অ্যান্ড ওদের থ্রু দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাকশন হলে কোনো চেঞ্জ হয় না, কোনো কেমিক্যাল রিঅ্যাকশন সেখানে হয় না, সামান্য ফিজিক্যাল চেঞ্জ হয়, মেবি একটু গরম হয়, একটু গ্লো আসে, ইলেকট্রিসিটি পাস বন্ধ হয়ে গেলে সেগুলো আবার নর্মাল ব্যাক করে আসে নর্মাল স্টেটে। ইলেকট্রোলাইটিক কন্ডাকশন বা ইলেকট্রোলাইটগুলো কি প্রপার্টি? এগুলো হয় আয়নিক কম্পাউন্ড যারা সলিড স্টেটে আয়ন্স থাকা সত্ত্বেও একে অপরকে আয়ন্সগুলো হোল্ড করে আছে বলে সলিড স্টেটে কোনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু মল্টেন স্টেটে বা অ্যাকোয়াস সলিউশনে আয়ন্সগুলো সেপারেট হয়ে যায়, ফ্রি হয়ে যায়, এই অবস্থায় তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আর এই ইলেকট্রিসিটি কন্ডাকশনের ফলে একটা রেডক্স রিঅ্যাকশন হয়ে যায়, যে কারণে ইনিশিয়ালি যে কম্পাউন্ডটা ইলেকট্রিসিটি কন্ডাকশন শুরু করেছিল রিঅ্যাকশনের শেষে সেই কম্পাউন্ডটা থাকে না, বিভিন্ন এলিমেন্ট তৈরি হয়ে যায়, ঠিক আছে। সো কেমিক্যাল রিঅ্যাকশনস হয়ে যায় এখানে। So this is the basic principle difference between metal as a conductor and electrolyte as a conductor. দু ধরনের conductor. So these are the element and these are the basically ionic compounds.
চলে আসছে এবার ইলেকট্রোলাইট এর কতগুলো ক্লাসিফিকেশন হতে পারে স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। সো ইলেকট্রোলাইট বেসিক্যালি কারা? ইলেকট্রোলাইটস হচ্ছে বেসিক্যালি পয়েন্টস গুলো হচ্ছে এরা আয়নিক কম্পাউন্ডস। ফার্স্ট অফ অল যে আয়নিক কম্পাউন্ড গুলো আছে হচ্ছে অ্যাকুয়াস কন্ডিশনে, অ্যাকুয়াস সলিউশনের মধ্যে আয়নিক কম্পাউন্ড গুলো আছে যাতে তাদের আয়ন্স গুলো ফ্রি হয়ে যায়, অর মল্টেন স্টেটে আছে আয়নিক কম্পাউন্ডটা যাতে তাদের আয়ন্স গুলো ফ্রি হয়ে যায়, এবং এর থ্রু দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করে তখন তারা আয়ন্স এর থ্রু দিয়ে ইলেকট্রিসিটি পাস করে, বিকজ আয়ন্স আর চার্জ পার্টিকেল and these charged particles are responsible for electricity conduction. And নাম্বার 4 পয়েন্ট হচ্ছে যখন ইলেকট্রিসিটি কন্ডাকশন হয় তখন সেখানে একটা রেডক্স রিঅ্যাকশন হয়ে যায়, তার ফলে যে আয়নিক কম্পাউন্ডটা নিয়েছিলাম ইনিশিয়ালি, যার অ্যাকুয়াস সলিউশন বা মল্টেন কন্ডিশন নিয়েছিলাম, সেই আয়নিক কম্পাউন্ডটা অ্যাট দ্য এন্ড অফ রিঅ্যাকশন আর থাকে না, ডিসোসিয়েট করে যায় আয়নিক কম্পাউন্ডটা পুরোপুরি ভাবে। ঠিক আছে, সো দিস আর দ্য চেঞ্জেস ইলেকট্রোলাইট গুলোর সঙ্গে হয় যখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ইলেকট্রোলাইট গুলো। সো স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট কারা? যদি কোনো একটা ইলেকট্রোলাইট, তার মানে ইলেকট্রোলাইট গুলো অ্যাকুয়াস সলিউশনে কি তৈরি করছে? আয়ন্স তৈরি করছে, রাইট? আয়ন্স গুলো চার্জ পার্টিকেল, ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে। আয়ন্স যদি 100% তৈরি হয়, ইলেকট্রোলাইটে যদি 100% ডিসোসিয়েশন হয়, দিয়ে 100% আয়ন তৈরি হয়েছে, তখন তাকে আমরা স্ট্রং ইলেকট্রোলাইট বলবো। যেগুলো হতে পারে স্ট্রং অ্যাসিড হতে পারে, স্ট্রং বেস হতে পারে, সল্ট হতে পারে। উইক ইলেকট্রোলাইট কি? যদি ডিসোসিয়েশন 100% থেকে অনেক কম হয়, লেস দ্যান 100% ডিসোসিয়েশন হয়, তখন তাকে বলা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। এগুলো উইক অ্যাসিড হতে পারে, উইক বেস হতে পারে। সল্ট গুলো ইউজুয়ালি স্ট্রংই হয়। এই 100% আর লেস দ্যান 100% আর 100% বলতে কি বোঝানো, একটা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখে নি। ধরলাম HCl একটা স্ট্রং অ্যাসিড, এর অ্যাকুয়াস সলিউশনে যদি ডিসোসিয়েশন হয়, অ্যাকুয়াস সলিউশনে ডিসোসিয়েশন হলে H+ আয়ন আর Cl- আয়ন তৈরি হবে। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, রাইট? অ্যাকুয়াস সলিউশনে HCl কম্পাউন্ডটা, এটা একটা আছে, HCl না নিয়ে NaCl নিয়ে নি, ঠিক আছে? এটা সল্টকে নিয়ে নি। সল্ট মানে সেটা স্ট্রং, সল্ট গুলো ইউজুয়ালি স্ট্রংই হয় ইলেকট্রোলাইট, মানে তার 100% ডিসোসিয়েশন হয়ে যায়। সো NaCl নিয়েছে, এটা সল্ট, NaCl এর অ্যাকুয়াস সলিউশনে Na+ আর Cl- আয়ন তৈরি হয়েছে। এখন স্ট্রং ইলেকট্রোলাইট মানে 100% ডিসোসিয়েশন হবে। এই কথাটার এক্স্যাক্টলি মানে কি? মানে হচ্ছে যদি আমি 100টা মলিকিউল নিই, সোডিয়াম ক্লোরাইডের কটা মলিকিউল নিয়েছি? 100টা মলিকিউল নিয়েছি, তাহলে সেখান থেকে 100টা ক্যাটায়ন, 100টা অ্যানায়ন, টোটাল 200টা আয়ন তৈরি হবে। এটার মানে হচ্ছে 100% ডিসোসিয়েশন। কারণ একটা সোডিয়াম ক্লোরাইডের মলিকিউল থেকে একটা Na+ একটা Cl- তৈরি হয়, তাহলে 100টা মলিকিউল থেকে 100টা Na+ আর 100টা Cl- টোটাল 200টা আয়ন থাকবে। দ্যাট মিনস 100% ডিসোসিয়েশন হয়েছে অ্যান্ড স্ট্রং ইলেকট্রোলাইট। উইক মানেটা কি? ধরলাম একটা উইক অ্যাসিড নিচ্ছি, CH3COOH, অ্যাকুয়াস সলিউশনে অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট করবে, আয়নাইজ করবে। তাহলে অ্যাকুয়াস সলিউশনে যখন আয়নাইজ করছে অ্যাসিটিক অ্যাসিডটা, তাহলে কি কি আয়ন তৈরি হচ্ছে? CH3COO- আর H+, এই দুটো আয়ন তৈরি হচ্ছে। CH3COO- আর H+, এই দুটো আয়ন অ্যাকুয়াস সলিউশনে তৈরি হচ্ছে, রাইট? এবার এই দুটো আয়ন যখন অ্যাকুয়াস সলিউশনে তৈরি হচ্ছে, এখন আমি ধরলাম এক্ষেত্রে 100টা মলিকিউল নিয়েছি, 100 মলিকিউলসই নিয়েছি, কিন্তু যেহেতু লেস দ্যান 100% ডিসোসিয়েশন, তো আমি ধরলাম মাত্র 10% ডিসোসিয়েশন আছে এখানে। 10% ডিসোসিয়েশন এখানে আছে, খুবই অল্প ডিসোসিয়েশন হবে, লেস দ্যান 100% বলে তো এখানে আমি 10% ডিসোসিয়েশন আমি অ্যাজিউম করছি। তার মানে 100টা মলিকিউলের মধ্যে কতগুলো মলিকিউল ডিসোসিয়েট করেছে? মাত্র 10%, দ্যাট ইজ 10টা মলিকিউল ডিসোসিয়েট করেছে। তাহলে বাকি 90 মলিকিউলস আর আনডিসোসিয়েটেড, বাকি 90টা মলিকিউল ডিসোসিয়েট করেনি, 90 মলিকিউলস আর কমপ্লিটলি আনডিসোসিয়েটেড। আর যে 10টা ডিসোসিয়েট করেছে, ওই 10টা থেকে 10 ক্যাটায়ন্স এন্ড 10 অ্যানায়ন্স, টোটাল মাত্র 20 আয়ন্স পাচ্ছি। কারণ একটা ডিসোসিয়েট করলে 1 ক্যাটায়ন 1 অ্যানায়ন পাওয়া যায়, তাহলে 10টা ডিসোসিয়েট করলে 10 ক্যাটায়ন্স এন্ড 10 অ্যানায়ন্স পাওয়া যাবে, সঙ্গে 90 আনডিসোসিয়েটেড মলিকিউল রয়ে যাবে। তাহলে একটা উইক ইলেকট্রোলাইটের সলিউশনে আয়ন্সের নাম্বার অনেক কম, রাইট? মাত্র 20টা আয়ন্স এখানে পাওয়া যাচ্ছে সেকেন্ড কেসে, whereas in the first case 200 আয়ন্স পাওয়া যাচ্ছে, 100% ডিসোসিয়েশন হয়েছে। এখানে মাত্র 10% ডিসোসিয়েশন হয়েছে, যে কারণে এখানে মাত্র 20টা আয়ন্স পাওয়া যাচ্ছে, বাকি 90 মলিকিউলস আনডিসোসিয়েটেড রয়ে যাচ্ছে। 10 মলিকিউলস ডিসোসিয়েট করে 20 আয়ন্স দিচ্ছে, বাকি 100 মলিকিউলস রিমেনিং আনডিসোসিয়েটেড। সো এই কারণে এরা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। ক্লিয়ার? তাহলে উইকদের 100% ডিসোসিয়েশন হয় না, স্ট্রংদের 100% ডিসোসিয়েশন হয়। তাহলে বুদ্ধি করে বলো, স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট, কার ইলেকট্রোলাইটিক কন্ডাকশন বেশি হবে?
অবভিয়াসলি স্ট্রংদের বেশি হবে, কারণ স্ট্রংদের নাম্বার অফ আয়ন্স বেশি, মানে ইলেকট্রিসিটি বেশি অ্যামাউন্টে ফ্লো করবে। ইলেকট্রিসিটি বেশি অ্যামাউন্টে ফ্লো করলে সেখান থেকে করেসপন্ডিং যাই তার পারপাস থাকবে না কেন সেটা বেশি ভালোভাবে সাকসেসফুল হবে। আচ্ছা, চলে আসছে এবার ইলেকট্রোলাইট। কি কি প্যারামিটারের উপরে ডিপেন্ড, ইলেকট্রোলাইটের টোটাল কারেন্ট কন্ডাকশন কতটা হবে না হবে, পুরো ব্যাপারটাতে কি কি প্যারামিটার ইনভলভ আছে ইলেকট্রোলাইটসগুলোর মধ্যে। সো নেচার অফ ইলেকট্রোলাইট কেমন হবে ইনভলভ, দেখতেই পাচ্ছ। স্ট্রং ইলেকট্রোলাইট যদি হয়, ইলেকট্রোলাইট দু রকমের হতে পারে, স্ট্রং বা উইক। স্ট্রং ইলেকট্রোলাইট হলে 100% ডিসোসিয়েশন থাকবে, আর উইক ইলেকট্রোলাইট হলে লেস দ্যান 100% ডিসোসিয়েশন থাকবে। তাহলে যেখানে স্ট্রং ইলেকট্রোলাইট আছে ওখানে ইলেকট্রিক্যাল কন্ডাকশন বেশি হবে। নেক্সট, সাইজ অফ দ্য আয়ন্স। আয়নগুলোর সাইজ যদি বড় হয় তাহলে কন্ডাকশন স্মল হয়ে যাবে, স্মলার হয়ে যাবে, স্মলার কন্ডাকশন হয়ে যাবে। কেন? লার্জার সাইজের আয়ন্স তার মুভমেন্ট স্লো হয়ে যাবে। লার্জার সাইজ আয়ন্সের সাইজ লার্জার হয়ে যাওয়া মানে মুভমেন্ট স্লো হয়ে যাওয়া, ঠিক আছে। আয়ন্সের সাইজ স্মলার হওয়া মানে মুভমেন্ট ফাস্টার থাকা, যে কারণে H+ আয়নের মোবিলিটি সব থেকে বেশি, কারণ H+ আয়নের সাইজ সব থেকে স্মল, সেই কারণে ওর মোবিলিটি বা ওর মুভমেন্ট ডিউরিং ইলেকট্রিক্যাল কন্ডাকশন সব থেকে বেশি। তাই লার্জার হয়ে যাবে সাইজ আয়নের, আয়ন্সের মুভমেন্ট স্মল হয়ে যাবে। মুভমেন্ট যদি কম হয় ইলেকট্রিক্যাল কন্ডাকশনও কমে যাবে। ক্লিয়ার? ইলেকট্রিক্যাল কন্ডাকশনও কিন্তু ভালোভাবে হবে না। নেচার অফ সলভেন্ট অ্যান্ড ভিসকোসিটি। যদি সলভেন্ট খুব ভালো পোলার হয় তাহলে সেখানে কন্ডাক্টেন্স ভালো হবে। পোলার সলভেন্ট মানে পোলার সলভেন্ট হেল্প করবে যাতে আয়নিক কম্পাউন্ডটা আয়ন্সে থাকতে পারে, বেশি বেশি আয়ন যাতে তৈরি হয়। পোলার সলভেন্ট মানে তার মধ্যে পার্শিয়াল প্লাস চার্জ আর পার্শিয়াল মাইনাস চার্জ আছে, তাই তাকে পোলার সলভেন্ট বলছি। তাহলে পোলার সলভেন্ট উইল হেল্প দ্য আয়নিক কম্পাউন্ড টু রিমেন মোর ইন আয়নিক কন্ডিশন, ঠিক আছে। তার মানে বেশি বেশি আয়ন প্রডিউস করতে, বেশি বেশি স্ট্রেংথ দেখাতে, অর্থাৎ বেশি নাম্বার অফ আয়ন্স প্রডিউস করতে হেল্প করবে পোলার সলভেন্টের মধ্যে। পোলার সলভেন্ট যেমন ওয়াটার নিজেই পোলার সলভেন্ট একটা, তাহলে ওয়াটারের মধ্যেও দুটো পোল আছে, অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেনগুলো ইলেকট্রোপজিটিভ। তাহলে ওয়াটারের মধ্যে যেরকম দুটো পোল আছে তাই ওয়াটার একটা পোলার সলভেন্ট। সেই কারণে আয়নিক কম্পাউন্ডগুলোতে অন্য কোনো সলভেন্টে ডিজলভ করা হয় না, ওয়াটারে ডিজলভ করে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ক্যারি অন করা হয়। কারণ ওয়াটার বিং আ পোলার সলভেন্ট, সেই আয়নিক কম্পাউন্ডগুলোকে হেল্প করবে আয়নাইজ অবস্থায় থাকতে, তার আয়নিক কন্ডিশনটা মেনটেন করতে। যত বেশি আয়নিক কন্ডিশন থাকবে, যত বেশি আয়ন্স থাকবে, তত বেশি কন্ডাকশনটা হবে, ইলেকট্রিক্যাল কন্ডাকশন। তাই পোলারিটি যদি বেশি হয় সলভেন্টের, তাহলে সলভেন্টের কন্ডাকশন, ওই সলভেন্টের মধ্যে দিয়ে কন্ডাকশন বেশি হবে। কিন্তু সলভেন্টের ভিসকোসিটি যদি বেশি হয়, ভিসকোসিটি মানে ওয়ান সর্ট অফ রেজিস্ট্যান্স, রাইট? সর্ট অফ রেজিস্ট্যান্স, সর্ট অফ ফ্রিকশন। তো ভিসকোসিটি বেশি মানে এগেন কন্ডাক্টিভিটি ফল করবে, কারণ হচ্ছে ফ্রিকশন যত হবে আয়ন্সের মুভমেন্ট কমে যাবে। সো গ্রেটার দ্য ভিসকোসিটি লেসার ইজ দ্য কন্ডাক্টেন্স। ওকে, নেক্সট হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। কনসেন্ট্রেশন যত বেশি হবে তত হচ্ছে কন্ডাকশন কমে যাবে। এটা অ্যাপারেন্টলি একটু ডিসপিউটেড লাগতে পারে যে কনসেন্ট্রেশন বেশি যদি হয় কোনো একটা আয়নিক কম্পাউন্ডের, সেখানে তো নাম্বার অফ আয়ন্স বেশি থাকার কথা, আর নাম্বার অফ আয়ন্স বেশি থাকলে সেখানে তো কন্ডাকশন বেশি হওয়ার কথা। অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে, কিন্তু এখানে একটা ফ্ল আছে এই পুরো চিন্তাটার মধ্যে। ফ্লটা কি? হ্যাঁ, কনসেন্ট্রেশন বেশি হয় মানে নাম্বার অফ আয়ন্স বেশি থাকবে, নো ডাউট বেশি থাকবে, ঠিক আছে। কিন্তু যদি নাম্বার অফ আয়ন্স বেশি থাকে, অল্প ভলিউমের মধ্যে অনেক নাম্বার অফ আয়ন্স, তখনই তো বলছি কনসেন্ট্রেশন বেশি। ভলিউমটা কম, যার মধ্যে অনেক আয়ন্স প্রেজেন্ট আছে, ক্যাটায়ন অ্যানায়ন অনেক প্রেজেন্ট আছে। এই অবস্থায় আয়ন্সগুলো চায় হয়তো নাম্বার অফ আয়ন্স বেশি, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করলে আয়ন্সগুলো মুভমেন্ট যদি করতে পারতো ফ্রিলি, তাহলে হয়তো ইলেকট্রিক্যাল কন্ডাকশন বেশি পেতাম। কিন্তু ভেবে বলো যে ভলিউম যদি কম থাকে, এই অবস্থায় নাম্বার অফ আয়ন্স খুব যদি বেশি থাকেও বা, সেই আয়ন্সগুলোকে ট্রুলি ফ্রি অবস্থায় থাকবে না ক্যাটায়নগুলোকে সবসময় অ্যানায়নগুলো হোল্ড করে রাখবে, অ্যানায়নগুলোকে ক্যাটায়নগুলো সবসময় হোল্ড করে রাখবে স্মল ভলিউমের মধ্যে। তাহলে ফ্রি অবস্থায় যদি আয়ন্সগুলো নাই থাকতে পারে, ওদের ফ্রি মুভমেন্ট হবে। ফ্রি মুভমেন্ট যদি না হয় ইলেকট্রিক্যাল কন্ডাকশন ফল করে যাবে। তার মানে এক্সপেকটেশন ছিল আয়ন্সের নাম্বার বাড়িয়ে দাও তাহলে কন্ডাকশন বোধহয় ভালো হবে, কিন্তু দেখা যাচ্ছে উল্টো, আয়ন্সের নাম্বার বাড়ালে কন্ডাকশন ফল করে যাচ্ছে। কেন? আয়ন্সগুলো নাম্বার বাড়িয়ে দেওয়ার পরও অল্প ভলিউমের মধ্যে যদি ক্যাটায়ন অ্যানায়ন প্রেজেন্ট থাকে, তাহলে ওইটুকু ভলিউমের মধ্যে ক্যাটায়নগুলো অ্যানায়নগুলোকে হোল্ড করবে। যে ইলেকট্রিসিটি কন্ডাকশন শুরু হয়েছে, অ্যানায়নগুলো হয়তো চাইছে মুভ করতে ফ্রিলি, কিন্তু ক্যাটায়ন উইল হোল্ড ব্যাক। ক্যাটায়নগুলো তো চাইছে মুভ করতে ফ্রিলি, বাট অ্যানায়ন্স উইল হোল্ড ব্যাক। তার মানে এই হোল্ডিং ব্যাক ব্যাপারটা চলে আসবে।
কারণ অল্প ভলিউমের মধ্যে সবাই প্রেজেন্ট আছে, ক্যাটায়ন অ্যানায়ন সবাই অল্প ভলিউমে প্রেজেন্ট আছে, কনসেন্ট্রেশন হাই আছে। কিন্তু ভেবে দেখো ধরো বিশাল ডাইলিউশন আছে, বিশাল ডাইলিউশন মানে ক্যাটায়ন কোথায় অ্যানায়ন কোথায় কেউ কারোর মুখই দেখতে পায় না, আর তখন ওই অবস্থায় ক্যাটায়ন অ্যানায়ন সবাই ফ্রি মুভ করতে পারবে, ইলেকট্রিক্যাল কন্ডাকশন তখন ওই জন্য ভালো হবে। তাই ডাইলিউট সলিউশন ইলেকট্রিক্যাল কন্ডাকশন অলওয়েজ বেটার দ্যান কনসেন্ট্রেটেড সলিউশন। অ্যাপারেন্টলি মনে হতে পারে কনসেন্ট্রেটেড সলিউশনে আয়ন্স বেশি তো কন্ডাকশন বেশি হবে, কিন্তু উল্টো হবে। ডাইলিউট সলিউশনে কনসেন্ট্রেশন, ডাইলিউট সলিউশনে কন্ডাকশন বেশি হবে, কনসেন্ট্রেটেড সলিউশনে কন্ডাকশন ফল করে যাবে। কারণ ডাইলিউট সলিউশনে কি মাঝখানে এত ওয়াটার আছে, এত জল আছে, ক্যাটায়ন্স অ্যানায়ন্সের মধ্যে দেখাই হয় না। হোল্ড ব্যাক কি করবে? ক্যাটায়ন্সও ক্যাটায়ন্সের মতন মুভ করবে ডিউরিং ইলেকট্রিক্যাল কন্ডাকশন, অ্যানায়ন্স অ্যানায়ন্সের মতন মুভ করবে ডিউরিং ইলেকট্রিক্যাল কন্ডাকশন। কেউ কাউকে দেখাই হয় না, তো হোল্ড ব্যাক করার কোনো প্রশ্নই নেই। তাই ফ্রি মুভমেন্টটা দরকার, শুধু নাম্বার অফ আয়ন্স বাড়িয়ে দিলেই কাজ হবে না, নাম্বার অফ আয়ন্স বাড়ানোর সঙ্গে সঙ্গে তারা যাতে ফ্রিলি মুভ করে সেই সিচুয়েশনটাও তৈরি করতে হবে। ফ্রি মুভমেন্ট না হলে ইলেকট্রিক্যাল কন্ডাকশন হবে না। ফ্রি মুভমেন্টটা কনসেন্ট্রেটেড সলিউশনে পসিবল নয়, ভিড় আছে প্রচুর সেখানে পসিবলই নয়, হোল্ড ব্যাক করবে একে অপরকে, কিন্তু ডাইলিউট সলিউশনে ফ্রি মুভমেন্ট পসিবল। টেম্পারেচার যদি বাড়ানো যায় তাহলে কি হবে? ডিসোসিয়েশন বেশি বেশি হবে, ডিসোসিয়েশন বেশি বেশি হবে মানে নাম্বার অফ আয়ন্স বেশি বেশি আসবে, সো কন্ডাকশন বেশি হবে। তাই হায়ার টেম্পারেচারে ডিসোসিয়েশন বেশি হয়, ডিসোসিয়েশন বেশি হলে নাম্বার অফ আয়ন্স বেশি আসে, নাম্বার অফ আয়ন্স বেশি হলে কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টেন্স বৃদ্ধি পায়, বাড়ে। ক্লিয়ার? So these are the parameters যার উপরে বেস করে ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স গুলো ডিপেন্ড করে। ফার্দার আমরা ইলেকট্রোলাইসিসে মুভ করবার আগে কন্ডাক্টিভিটির জেনারেল যে পার্টগুলো আছে যেগুলো মেটাল কন্ডাকশনের জন্য অ্যাপ্লিকেবল ইন ফিজিক্স, যেটা আমরা পড়েছি ওহমসের ল থ্রু দিয়ে, সেই পার্টটাতে একবার দেখে নিই, কারণ সেই পার্টের থেকেই আমরা কন্ডাক্টিভিটিতে ঢুকবো। অর্থাৎ এখন আমাদের কেমিস্ট্রির সঙ্গে ফিজিক্সের ডিফারেন্সটা কোন জায়গাটা থাকবে? কেমিস্ট্রিতে বেসিক্যালি কন্ডাক্টিভিটি যখন স্টাডি করা হচ্ছে, ইলেকট্রোলাইটগুলোর কন্ডাক্টিভিটি স্টাডি করা হচ্ছে। ইলেকট্রোলাইট বলে তো যে যারা আয়নিক কম্পাউন্ড অ্যাকোয়াস সলিউশনে আছে বা মল্টেন অবস্থায় আছে এবং ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয়েছে, অ্যাকোয়াস সলিউশনে আছে, মল্টেন অবস্থায় আছে এবং ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয়েছে। ক্লিয়ার? তো আয়নিক কম্পাউন্ডগুলোর কন্ডাক্টিভিটি স্টাডি করা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার ইন কেমিস্ট্রি। ফিজিক্সে কি স্টাডি করা হয়? মেটাল কন্ডাক্টরগুলোর কন্ডাক্টিভিটি। মেটাল কন্ডাক্টরগুলো কেমন করে কন্ডাক্টিভিটি করে, লেংথের সঙ্গে কেমন করে প্রপোর্শনাল, এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে কেমন করে প্রপোর্শনাল। সো লেংথ, এরিয়া অফ ক্রস সেকশন এখন ডিফারেন্ট প্যারামিটার কার? ইলেকট্রোলাইট কন্ডাক্টরগুলোর নয়, মেটালিক কন্ডাক্টরগুলোর। সো মেটালিক কন্ডাক্টরগুলো সলিড স্টেটে যখন আছে, কপারের একটা সিলিন্ডার আছে, কপারের একটা ওয়্যার আছে, সো যে কোনো একটা মেটালিক কন্ডাক্টর যখন সলিড স্টেটে আছে তখন সে কেমন ভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, সেখানে কি কি ম্যাথমেটিক্স আছে, কি কি প্যারামিটার আছে, দিস ইজ দ্য পার্টস অফ দ্য ওহমস ল এন্ড ফিজিক্স। ঠিক আছে? এটাই ওহমস ল এর পার্ট এবং এটা ফিজিক্সে পড়ানো হচ্ছে। কিন্তু মেটালিক কন্ডাক্টর ছাড়া সেকেন্ড টাইপ অফ কন্ডাক্টর কি দেখলাম? ইলেকট্রোলাইট। সো ইলেকট্রোলাইট গুলো কেমন করে আয়ন্সে ডিসোসিয়েট হয় ইন দ্য অ্যাকোয়াস সলিউশন বা ইন দ্য মল্টেন স্টেট, এন্ড সেখান থেকে কেমন করে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য ইলেকট্রোকেমিস্ট্রি। ঠিক আছে? সো আমরা প্রথমে একবার ওহমস লটা কি বলছে, জেনারেলি কি বলছে দেখে নিই, কারণ ওহমস ল এর উপর বেস করেই আমরা ইলেকট্রোলাইট গুলো কেমন করে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ক্যারি করবে তার সমস্ত ফর্মুলা থেকে শুরু করে এভরিথিং ডিসাইড করব। ওহমস ল নরমালি কি বলছে, যদি কোনো একটা সেটআপ বানানো হয় যেখানে কারেন্ট ফ্লো করা হচ্ছে, সো ভোল্টেজের সোর্স আছে, একটা ব্যাটারির সোর্স আছে, একটা ভোল্টেজের সোর্স আছে, রেজিস্ট্যান্স আছে, সার্কিট আছে, কারেন্ট ফ্লো করছে সার্কিটের থ্রু দিয়ে, তাহলে আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্স ভিটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স, তাই তো? দুটো এন্ডের মধ্যে যেখান থেকে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে তার দুটো এন্ড, তার একটা পজিটিভ এন্ড আছে, নেগেটিভ এন্ড আছে, সো দুটো এন্ডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ প্রপোর্শনাল টু I, তাই তো? লটা কি ছিল? V is proportional to I, অর্থাৎ কারেন্ট কতটা ফ্লো করবে যতটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। দেখো লজিক্যালি দেখো, ভেবে দেখো, এটা কিন্তু যে কোনো সিচুয়েশনের জন্য অ্যাপ্লিকেবল, নট অনলি ফর কারেন্ট। যখন ধরো এই বিভিন্ন রকম নিউজ আসে যে এখানে ঝড় হচ্ছে, ওখানে তুফান হচ্ছে, এখানে স্টর্ম আসছে, এত কিলোমিটার স্পিডে হাওয়া ফ্লো করবে, এয়ার ফ্লো করবে, এই যে নিউজগুলো আসছে, তার আগে আমরা জানতে পাই যে কোথাও হয়তো এয়ারের প্রেশার ফল করেছে। তার মানে দেখো, যদি দুটো এরিয়ার মধ্যে এয়ার প্রেসারেরও হিউজ ডিফারেন্স তৈরি হয় তাহলে সেখানেও কিন্তু এয়ারের মুভমেন্ট হবে ভালো রকম ভাবে, তাই না? তার মানে যে কোনো জায়গায় যদি ভালো রকম একটা ডিফারেন্স তৈরি হয় সেখানেই কিন্তু স্ট্রং একটা মুভমেন্টের চান্সেস থাকছে। সো এখানেও যদি কোনো একটা সার্কিটের মধ্যে দুটো এন্ডের মধ্যে একটা ভালো ডিফারেন্স তৈরি করা যায়, কি ডিফারেন্স? পোটেনশিয়াল ডিফারেন্স। সো পোটেনশিয়াল ডিফারেন্স যদি তৈরি করা যায় তাহলে ওই সার্কিটের থ্রু দিয়ে গ্রেটার কারেন্ট পাস করবে। সো potential difference in a circuit is proportional to the current flow through that circuit. এবার এখানে প্রপোর্শনাল সাইনটাকে যদি কনস্ট্যান্ট আনতে হয় তাহলে এটা কনস্ট্যান্ট আসবে, and that constant is R, রেজিস্ট্যান্স। ঠিক আছে? সো রেজিস্ট্যান্স ইজ দ্য কনস্ট্যান্ট যেটা আইলো, এবং তার ফলে আমার ওহমস লটা কি দাঁড়ালো? V equal to IR।
ঠিক আছে। আবার আমরা জানি হচ্ছে P is equal to I into V, দ্যাট ইজ এবার V এর জায়গায় I আর পুট করে দিলাম, দ্যাট ইজ I স্কয়ার আর চলে এলো। ঠিক আছে, সেটা আমরা জেনারেল ওহমস ল থেকে জানি যে V equal to I আর, এবং সেখান থেকে P equal to পাচ্ছি I স্কয়ার আর, বিকজ I into V আছে, V এর জায়গায় পুট করে দিচ্ছে আবার I আর, তাহলে I into I আর দ্যাট ইজ I স্কয়ার আর। ওকে, তাহলে এটা হচ্ছে ওহমস ল এর জেনারেল একটা ডেসক্রিপশন, যেখানে পোটেনশিয়াল ডিফারেন্স ইন আ সার্কিট ইজ প্রপোর্শনাল টু কারেন্ট ফ্লো, এবং সেখান থেকে কনস্ট্যান্ট সাইনটা আসছে রেজিস্ট্যান্স, আর হচ্ছে কি এখানে রেজিস্ট্যান্স, তাই তো, এবং সেখান থেকে আমরা ইকুয়েশন গুলো পাচ্ছি P equal to I স্কয়ার আর। এবারে চলে আসছি রেজিস্ট্যান্স বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হচ্ছে। রেজিস্ট্যান্স এই যে R, এই R ফ্যাক্টরটা কিসের কিসের উপর ডিপেন্ড করে। যদি এটা একটা মেটাল ওয়্যার হয়, মেটাল ওয়্যার মানে সিলিন্ড্রিক্যাল শেপের হবে, সিলিন্ড্রিক্যাল শেপ মানে তার একটা লেংথ থাকবে এন্ড তার একটা এরিয়া অফ ক্রস সেকশন থাকবে, রাইট। তো বলা হচ্ছে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেংথ অফ দা, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেংথ অফ দা ওয়্যার এন্ড রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া অফ ক্রস সেকশন অফ দা ওয়্যার। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ডিপেন্ডেন্সি। বলা হচ্ছে যে রেজিস্ট্যান্স কোন একটা ওয়্যারের থ্রু দিয়ে কারেন্ট ফ্লো করবে, পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে কারেন্ট তত বেশি ফ্লো করবে, দ্যাট ইজ ফাইন। কিন্তু এই কারেন্টকে আটকাবে কোন প্যারামিটার? রেজিস্ট্যান্স প্যারামিটারটা আটকাবে। এই রেজিস্ট্যান্স প্যারামিটারটা তার মানে কি a sort of friction, resistance is a sort of friction in the metal conductor। তাহলে এই রেজিস্ট্যান্স ফ্রিকশনটা কি কি প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট? যত থিক হবে ওয়্যারটা, দ্যাট ইজ এরিয়া অফ ক্রস সেকশন যত বেশি হবে তত রেজিস্ট্যান্স কমবে, ঠিক আছে, কমবে না। থিকনেস বাড়লে, থিকনেস মানে এরিয়া অফ ক্রস সেকশন বাড়ছে, হ্যাঁ, রেজিস্ট্যান্স তত কমবে। আর যত লেংথ বাড়বে তত রেজিস্ট্যান্স বাড়বে। তার মানে R is equal to, R is proportional to length of the wire and R is inversely proportional to area of cross section of the wire। দুটোকে যদি কম্বাইন করা হয় তাহলে পাওয়া যায় R is equal to rho into L by A। এখানে রোটাকে কি বলে? রেজিস্টিভিটি। রো ইজ কল্ড রেজিস্টিভিটি, ঠিক আছে। নতুন একটা প্যারামিটার ইন্ট্রোডিউস হলো, অর্থাৎ দুজনকে কম্বাইন করলে কি হতো? R প্রপোর্শনাল টু L বাই A হয়ে যেত। এবার R প্রপোর্শনাল টু L বাই A, বিকজ R প্রপোর্শনাল টু L, আবার R প্রপোর্শনাল টু 1 বাই A, তাহলে হতো একসাথে R প্রপোর্শনাল টু L বাই A। তাহলে সেখান থেকে আসতো R ইজ ইকুয়াল টু রো ইনটু L বাই A। রো ইজ কল্ড রেজিস্টিভিটি। ওকে, তাহলে রো ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এখান থেকে? R ইনটু A বাই L, কারেক্ট। রো দাঁড়াচ্ছে R ইনটু A বাই L, সিম্পল ম্যাথমেটিক্স হচ্ছে। এবং সেখান থেকে রো এর ইউনিট কি দাঁড়াচ্ছে? আর এর ইউনিট হচ্ছে ওহম, ইনটু এ এর হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, ডিভাইডেড বাই এল হচ্ছে সেন্টিমিটার, সো ওহম সেন্টিমিটার হচ্ছে রেজিস্টিভিটির ইউনিট দাঁড়াচ্ছে। তাহলে রেজিস্টিভিটি জিনিসটা কি দাঁড়ালো? রেজিস্ট্যান্স আর ইনটু এ বাই এল। এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, এল হচ্ছে লেংথ। ইউনিট গুলো পুট করলে রো এর বা রেজিস্টিভিটির ইউনিট পাচ্ছি ওহম সেন্টিমিটার। সো দিস ইজ অল অ্যাবাউট ব্রিফ অ্যাবাউট ওহমস ল। এই অবধি কারোর কোনো অসুবিধা থাকলে একটু বলবে। শ্রেয়শ্রী, সৃজা, কারোর কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করে নাও। না স্যার নেই। ওকে, এটা তো জেনারেল একটা একদমই ফিজিক্সের জেনারেল পার্ট। বেশ, চলো এবার এখান থেকে আমরা আস্তে আস্তে কেমিস্ট্রিতে ইন করার চেষ্টা করছি। সো সিচুয়েশনটা এলো, আমাদের রো এলো। ওকে, এবারে কেমিস্ট্রিতে এখানে কন্ডাক্টিভিটিকে কেমন করে ডিফাইন করা হয়? কেমিস্ট্রিতে নয়, কন্ডাক্টিভিটিকে জেনারেলি কেমন করে ডিফাইন করা হয় দেখি। কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু, কন্ডাক্টিভিটি না কন্ডাক্টেন্স, ঠিক আছে, টার্মগুলোর মানে আলাদা, কিন্তু কন্ডাক্টিভিটি আলাদা, কন্ডাক্টেন্স আলাদা। ঠিক যেরকম রেজিস্ট্যান্স আলাদা, রেজিস্টিভিটি আলাদা, রেজিস্ট্যান্স হচ্ছে আর রেজিস্টিভিটি হচ্ছে রো। তো এরা যেরকম আলাদা সেরকম কন্ডাক্টেন্স সি ইজ ইকুয়াল টু 1 বাই আর, ঠিক আছে। আর কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টিভিটি কাপ্পা ইজ ইকুয়াল টু, দিস ইজ কাপ্পা, কাপ্পা ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্টিভিটি। সো দুটো নতুন ফর্মুলা ইন্ট্রোডিউস হলো, দুটো নতুন টার্ম ইন্ট্রোডিউস হলো। রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্টেন্স, সাউন্ডস লজিক্যাল, রাইট। রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালটাই হওয়া উচিত কন্ডাক্টেন্স। যতটা রেজিস্ট্যান্স হবে তত কন্ডাক্টেন্স কমবে, যত কন্ডাক্টেন্স বাড়বে তত রেজিস্ট্যান্স কমবে। সো কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স এন্ড কন্ডাক্টিভিটি কাপ্পা ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্টিভিটি। দুটো নতুন টার্ম, 1 বাই রো, কাপ্পা ইকুয়াল টু 1 বাই রো এন্ড কন্ডাক্টেন্স সি ইজ ইকুয়াল টু 1 বাই আর, ঠিক আছে। দুটো নতুন টার্ম এখানে ইন্ট্রোডিউসড হচ্ছে। তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? সো কাপ্পা কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু লিখছি 1 বাই রো। আবার রো ইজ ইকুয়াল টু একটু আগে কি দেখেছি? রো ইজ ইকুয়াল টু দেখেছি রেজিস্ট্যান্স ইনটু এ বাই এল, তাহলে লিখে দিচ্ছি এটা। সো 1 বাই রেজিস্ট্যান্স ইনটু এ বাই এল, 1 বাই রেজিস্ট্যান্স ইনটু এ বাই এল। এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, এলটা হচ্ছে লেংথ অফ দ্য মেটালিক ওয়্যার। তাহলে এখান থেকে কি লিখতে পারি? আচ্ছা, এটাকে করে দিতে পারি 1 বাই আর ইনটু এল বাই এ, কারেক্ট।
1/r কি লিখতে পারি এবার কন্ডাক্টেন্স সি, একটু আগে ডিফাইন করেছি সি, আর L/A টা হচ্ছে L/A, এটাকে সেল কনস্ট্যান্ট বলা হয়। কখন বলা হয় একটু পরে আসছি, ঠিক আছে। সো আমাদের কাছে ফাইনাল যে ইকুয়েশনটা দাঁড়ালো কাপ্পা হুইচ ইজ দ্য কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স ইনটু L/A। L/A টা হচ্ছে সেল কনস্ট্যান্ট। কেন সেল কনস্ট্যান্ট সেটাতে আসছি। সেল কনস্ট্যান্ট বলতে কি মিন করা হচ্ছে এখন অবধি এটুকু জানলাম যে কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স ইনটু সেল কনস্ট্যান্ট L/A। ওকে, এবারে আমরা একটা সিচুয়েশন ইমাজিন করার চেষ্টা করছি। কি সিচুয়েশন? যে দেখো যখন যখন ধরলাম L হচ্ছে 1 সেন্টিমিটার, A হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। L 1 সেন্টিমিটার আর A হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, এরকম একটা সিচুয়েশন ধরো ইমাজিন করলাম, ঠিক আছে। এই সিচুয়েশনে তাহলে কাপ্পা কি হবে? কাপ্পা ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স হবে। কাপ্পা ইজ ইকুয়াল টু এই সিচুয়েশনটা যদি হয় সবই 1 পুট করছি, তাহলে কাপ্পা ইকুয়াল টু হয়ে গেল কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু হয়ে গেল কন্ডাক্টেন্স, বিকজ L পুট করেছি 1 সেন্টিমিটার অ্যান্ড A পুট করেছি 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরকম একটা যদি মেটাল ওয়্যার হয়, L 1 সেন্টিমিটার মানে মেটাল ওয়্যারটার লেন্থ 1 সেন্টিমিটার, এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্যাট মেটাল ওয়্যার 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেই সিচুয়েশনে কন্ডাক্টিভিটি অফ দ্যাট মেটাল ওয়্যার শুড বি ইকুয়াল টু কন্ডাক্টেন্স অফ দ্য মেটাল ওয়্যার। ক্লিয়ার এই অবধি? আচ্ছা, এবারে এই যে ওয়্যারটাকে ইমাজিন করলাম, এই ওয়্যারটা এমনিতে সিলিন্ড্রিক্যাল ইন নেচার, ওয়্যারগুলো সিলিন্ড্রিক্যাল হয়। যে সিলিন্ড্রিক্যাল ওয়্যারটার লেংথ 1 সেন্টিমিটার, এরিয়া অফ ক্রস সেকশন 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ওই সিলিন্ড্রিক্যাল ওয়্যারটার ভলিউম কত? ভলিউমের ফর্মুলা, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা area into length, that is A into L, that is 1 centimeter square into 1 centimeter, that is 1 centimeter cube। এটা হচ্ছে ওই ওয়্যারটা যেটাকে নিয়ে এখন আমি চলছিলাম, সেই ওয়্যারটার ভলিউম, বিকজ ওয়্যারটাকে সিলিন্ড্রিক্যাল ধরে নিচ্ছি, আর ওই সিলিন্ড্রিক্যাল ওয়্যারটার ভলিউম কত দাঁড়াচ্ছে যখন আমি L ইকুয়াল টু 1 সেন্টিমিটার আর A ইকুয়াল টু 1 সেন্টিমিটার স্কোয়ার করছি। সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে পাই আর স্কোয়ারটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অ্যান্ড এইচটা হচ্ছে হাইট বা লেন্থ। এটা হচ্ছে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা। ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, এরিয়া অফ ক্রস সেকশন 1 সেন্টিমিটার স্কোয়ার এন্ড এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার, সরি লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে ভলিউম দাঁড়াচ্ছে 1 সেন্টিমিটার কিউব। এবারে এখান থেকে আমি এক্সট্রাপোলেট করছি কন্ডাক্টিভিটিতে। সো আমি এখন একটা বক্স ইমাজিন করছি, যে বক্সটার কিউবিক্যাল বক্স এন্ড তার এজ লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার করে। তাহলে এই কিউবিক্যাল বক্সটার, দিস ইজ আ কিউবিক্যাল বক্স এন্ড এর এজ লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার কিউব করে, 1 সেন্টিমিটার করে। এটা একটা কিউবিক্যাল বক্স। এখন এই কিউবিক্যাল বক্সের এজ লেংথ যদি সব 1 সেন্টিমিটার করে হয়, তাহলে এই কিউবিক্যাল বক্সটার ভলিউম কত হবে? 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, কারেক্ট? দ্যাট ইজ এগেন 1 সেন্টিমিটার কিউব। তার মানে আমি একটা কিউবিক্যাল বক্স ইমাজিন করলাম, যে বক্সের এজ লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে কিউবের ভলিউমের ফর্মুলা কি? লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, ঠিক আছে। তিনটে ডাইমেনশনে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কিউবটার ভলিউম আসবে। তার মানে হবে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, কিউবটার ভলিউম পেয়ে গেছি। তাহলে বলো একটা মেটালিক কন্ডাক্টর 1 সেন্টিমিটার কিউব যার ভলিউম, তার জন্য যদি কাপ্পা ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স এই ইকুয়েশনটা পুট করতে পারি, দ্যাট ইজ কন্ডাক্টিভিটি ইকুয়াল টু কন্ডাক্টেন্স, তাহলে সেম জিনিস, এটা তো মেটাল কন্ডাক্টরের জন্য ছিল তাই না, আমাকে ইলেকট্রোলাইটে ঢুকতে হবে। এখন আমি ইমাজিন করলাম একটা বক্স, যে বক্সের ভলিউম হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, ওই বক্সটাকে এখন পুরো একটা ইলেকট্রোলাইট দিয়ে ফিল করে দিলাম। ইলেকট্রোলাইটের অ্যাকোয়া সলিউশন দিয়ে পুরো বক্সটাকে কি করলাম? ফিল করলাম। তাহলে ওই ইলেকট্রোলাইটের ফিল করা বক্সটাতেও যা কন্ডাক্টেন্স কন্ডাক্টিভিটি হবে, সেটা এই মেটাল ওয়্যারের কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটির সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে। am I ক্লিয়ার পুরো জায়গাটা? ট্যালিটা কিভাবে করলাম? ট্যালি করলাম কিভাবে? শুরু করেছিলাম মেটাল কন্ডাক্টর দিয়ে, ওহমস ল দিয়ে। সো মেটাল কন্ডাক্টরের জন্য ওহমস ল অ্যাপ্লিকেবল, সেটা করতে গিয়ে আমরা এই দুটো ইকুয়েশনে এলাম, কন্ডাক্টেন্স ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স এন্ড কন্ডাক্টিভিটি ইকুয়াল টু 1 বাই রেজিস্টিভিটি। সেইখানে লেংথ আর এরিয়া অফ ক্রস সেকশনের ভ্যালুটা 1 পুট করলাম। তাহলে আমরা মেটাল কন্ডাক্টরগুলোর জন্য এই ইকুয়েশনটা পেয়েছিলাম। এই ইকুয়েশনটা কিন্তু ইলেকট্রোলাইটের জন্য পাইনি।
এই ইকুয়েশনটা কার জন্য পেয়েছিলাম? মেটাল কন্ডাক্টরের জন্য পেয়েছিলাম, যে মেটাল কন্ডাক্টরের লেংথ 1 সেন্টিমিটার আর এরিয়া অফ ক্রস সেকশন 1 সেন্টিমিটার কিউব হলে ওই মেটাল কন্ডাক্টরটার কন্ডাক্টিভিটি শুড বি ইকুয়াল টু মেটাল কন্ডাক্টরটার কন্ডাক্টেন্স। সবটাই মেটাল কন্ডাক্টরের জন্য চলছিল বিকজ অফ দ্য ওহমস ল। ওহমস ল থেকেই পুরো জিনিসটা আসছে। আমরা কিভাবে ট্যালি করলাম ইলেকট্রোলাইটের সঙ্গে? আমরা এখন ওই মেটাল কন্ডাক্টরটার ভলিউম দেখলাম পাই আর স্কয়ার এইচ করলে এরিয়া ইনটু হাইট করলে 1 সেন্টিমিটার কিউব আসে। তাই আমরা একটা 1 সেন্টিমিটার কিউব ভলিউমের বক্স ইমাজিন করলাম, যে বক্সটা পুরো ফিল অফ অ্যান ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের অ্যাকোয়াস সলিউশন দিয়ে পুরো বক্সটা ফিল করে দিলাম। তাহলে ইলেকট্রোলাইটটার ভলিউম কত এখন? 1 সেন্টিমিটার কিউব। মেটাল কন্ডাক্টরটার ভলিউম যদি 1 সেন্টিমিটার কিউব হয়ে থাকে, মেটাল কন্ডাক্টরটার ভলিউম যদি 1 সেন্টিমিটার কিউব হয়ে থাকে, সেই অবস্থায় তার জন্য কাপ্পা ইকুয়াল টু সি, এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল ছিল, ওহমস লয়ের ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল ছিল। তাহলে এখন 1 সেন্টিমিটার কিউব ইলেকট্রোলাইটের যদি ভলিউম হয়, সেই ইলেকট্রোলাইটটার জন্য এখন পুরো সিচুয়েশনটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল থাকবে। অর্থাৎ এই ইলেকট্রোলাইট, এখানে যদি একটা পুরো এই বক্সটাকে যদি ফিল করে দিই ইলেকট্রোলাইট দিয়ে, এই বক্সটাকে পুরোপুরি ইলেকট্রোলাইট দিয়ে ফিল করে দিয়েছি, তাহলে ইলেকট্রোলাইটের ভলিউম আসছে 1 সেন্টিমিটার কিউব। এখন এই পুরো ইলেকট্রোলাইটটার জন্য এই সমস্ত সিচুয়েশনটা অ্যাপ্লিকেবল থাকবে। ক্লিয়ার? ট্যালি কিভাবে করা হয়েছে, অর্থাৎ এক জায়গায় যদি হয় অন্য জায়গাতেও হবে। এটা হচ্ছে পুরো জিনিসটার মেন সিচুয়েশন, যে মেটাল কন্ডাক্টরদের যদি ভলিউম হয় 1 সেন্টিমিটার কিউব, সেই অবস্থায় কাপ্পা ইকুয়াল টু যদি সি হয়, তাহলে 1 সেন্টিমিটার কিউব ভলিউমের যদি আমরা একটা ইলেকট্রোলাইটের অ্যাকোয়াস সলিউশন নিয়ে নিই, সেই অ্যাকোয়াস সলিউশনের থ্রু দিয়ে যদি কারেন্ট ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয়, তাহলে সেই ইলেকট্রোলাইটের থ্রু দিয়েও কারেন্ট ইলেকট্রিসিটি প্রোভাইড করলে সেখানেও কাপ্পা ইকুয়াল টু সি, এই ইকুয়েশনটা হোল্ড হবে। ঠিক, এটা হচ্ছে ইলেকট্রোলাইটের অ্যাকোয়াস সলিউশন। তাহলে ইলেকট্রোলাইটের অ্যাকোয়াস সলিউশন নিয়েছি, অ্যাকোয়াস সলিউশন নিয়ে দুদিক থেকে কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লো করে দিয়েছি। ইলেকট্রোলাইটের অ্যাকোয়াস সলিউশনটার ভলিউম রেখেছি 1 সেন্টিমিটার কিউব, যাতে মেটালের ভলিউম 1 সেন্টিমিটার কিউব হলে যা ইকুয়েশন অ্যাপ্লিকেবল ছিল, ইলেকট্রোলাইটেরও ভলিউম 1 সেন্টিমিটার কিউব হলে সেম ইকুয়েশন অ্যাপ্লিকেবল থাকে, কাপ্পা ইকুয়াল টু সি। ক্লিয়ার? তাহলে এখন ইলেকট্রোলাইটের জন্য কন্ডাক্টিভিটি কি? কাপ্পা, আর ইলেকট্রোলাইটটার কন্ডাক্টেন্স কি? সি। এন্ড ইলেকট্রোলাইটের জন্য বাকি ওহমস লয়ের সমস্ত প্যারামিটারগুলো অ্যাপ্লিকেবল। তাহলে এখান থেকে আসছে নেক্সট যে কনসেপ্টটা, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টিভিটি। সো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ল্যামডা ইকুইভ্যালেন্ট, ল্যামডা হচ্ছে এটা ক্যাপিটাল ল্যামডা, ঠিক আছে? ল্যামডা ইকুইভ্যালেন্ট বলছে কাপ্পা ইনটু 1000 বাই নরমালিটি, ঠিক আছে? যার ইউনিট হবে হচ্ছে সিমেন্স সেন্টিমিটার ইনভার্স ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট। ইউনিটগুলো খেয়াল রাখতে হবে, সেন্টিমিটার টু দি পাওয়ার -3, এন্ড এটাকে সিম্পলিফাই করলে যা দাঁড়াবে সেটা। মোলার কন্ডাক্টিভিটি কি হবে? মোলার কন্ডাক্টিভিটির ফর্মুলা বলছে মোলার কন্ডাক্টিভিটি শুড বি ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি, কনসেন্ট্রেশন in molarity, molar concentration। ঠিক আছে? তাহলে এর ইউনিট হবে হচ্ছে সিমেন্স সেন্টিমিটার ইনভার্স ডিভাইডেড বাই মোল পার সেন্টিমিটার, ঠিক আছে? এটাকে সিম্পলিফাই করলে যা আসবে সেটা। তার মানে দু রকমের কন্ডাক্টিভিটি ফার্দার এলো। প্রথমটা ছিল নর্মাল কন্ডাক্টিভিটি, নর্মাল কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স সি ইকুয়াল টু কি ছিল? সি ইকুয়াল টু 1/r। তারপরে এলো কাপ্পা, দ্যাট ইজ কন্ডাক্টিভিটি, দ্যাট ইজ ইকুয়াল টু 1/রেজিস্টিভিটি, এন্ড সেখান থেকে এলো 1/রেজিস্টিভিটি এলো, এন্ড সেখান থেকে ফাইনালি এলো কাপ্পা ইকুয়াল টু কন্ডাক্টেন্স ইনটু সেল কনস্ট্যান্ট। এখন এই সেল কনস্ট্যান্ট টার্মটার মানেটা কি? এটাকে L/A না বলে সেল কনস্ট্যান্ট কেন বলা হলো? এখন সেল বলতে তাহলে কোনটাকে মিন করা হচ্ছে, কে বলবে? সেল বলতে এখন এই কিউবিক্যাল বক্সটাকে মিন করা হচ্ছে, যার মধ্যে ইলেকট্রোলাইটিক সলিউশনটা প্রেজেন্ট আছে, দ্যাট ইজ দ্য সেল। ওই সেলের একটা কনস্ট্যান্ট আছে, দ্যাট কনস্ট্যান্ট ইজ L/A। ওই সেলটার জন্য একটা কনস্ট্যান্টের ভ্যালু অ্যাপ্লিকেবল, সেল কনস্ট্যান্ট, যেটা হচ্ছে L/A। ক্লিয়ার? সেল বলতে কি মিন করা হলো তাহলে? এখন যতক্ষণ পর্যন্ত মেটাল কন্ডাক্টর ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু L/A কে সেল কনস্ট্যান্ট বলা হয়নি, L/A ইজ L/A।
কিন্তু যখনই মেটাল কন্ডাক্টরটা রিপ্লেস করলাম আমরা ইলেকট্রোলাইট সলিউশন দিয়ে, তখন এল বাই এ টার্মটার নাম হয়ে গেল সেল কনস্ট্যান্ট। ঠিক আছে, ইলেকট্রোলাইট সলিউশনটা দিয়ে যখন রিপ্লেস করে দিলাম, ইলেকট্রোলাইট বক্সটা দিয়ে যখন রিপ্লেস করে দিলাম, মানে একটা বক্স ফিল ইন ইলেকট্রোলাইটের অ্যাকোয়াস সলিউশন, তখন এই এল বাই এ টার্মটাকে বললাম সেল কনস্ট্যান্ট। তাহলে ইলেকট্রোলাইট বক্সের জন্য ইকুয়েশনটা কি অ্যাপ্লিকেবল হলো? ইলেকট্রোলাইট বক্সটার জন্য ইকুয়েশন যেটা অ্যাপ্লিকেবল হলো, কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স ইনটু সেল কনস্ট্যান্ট। এটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টিভিটি। এর সঙ্গে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বললো স্পেসিফিক কন্ডাক্টিভিটি কাপ্পা ইনটু 1000 বাই নরমালিটি, আর মোলার কন্ডাক্টিভিটি বললো স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি। মোলার কন্ডাক্টেন্স হলে ডিভাইডেড বাই মোলারিটি হচ্ছে, আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হলে ডিভাইডেড বাই নরমালিটি হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের নিউমেরিক্যাল সলভ করার ফর্মুলা। নিউমেরিক্যালে করবো আজকে পুরো জিনিসটাকে ধরো সামেশন করছি। তাহলে কন্ডাক্টিভিটি যখন ক্যালকুলেশন করতে দেবে এক্সাম হলে, সো তার জন্য কি কি ফর্মুলা আমাদের লাগছে এখানে ভালো করে দেখে নাও। ইলেকট্রোলাইটের জন্য কাপ্পা ইজ দ্য স্পেসিফিক কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্টিভিটি, দ্যাট ইজ 1 বাই রো, এন্ড রো ইজ ইকুয়াল টু আবার হচ্ছে রো, কিন্তু এটা পি নয়, ঠিক আছে। রো ইজ ইকুয়াল টু হচ্ছে আবার রেজিস্ট্যান্স ইনটু এ বাই এল, যেখানে এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, এলটা হচ্ছে লেংথ। এই দুটোকে কম্বাইন করলে আসে কাপ্পা স্পেসিফিক কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স ইনটু সেল কনস্ট্যান্ট এল বাই এ, যেখানে এই এটাকে জি দিয়ে বলেছে, আমরা সি দিয়ে বলছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কাপ্পা ইজ ইকুয়াল টু সি, কন্ডাক্টেন্স 1 বাই আর টাকে বলতে পারি কন্ডাক্টেন্স আবার, বিকজ আমরা এখানে এটাও জানি 1 বাই আর হচ্ছে সি কন্ডাক্টেন্স, যেটাকে এখানে জি দিয়ে বলেছে। কাপ্পা ইজ ইকুয়াল টু কে নয়, এটা কাপ্পা, ঠিক আছে। কাপ্পা ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স সি বা এখানে জি দিয়ে বলছে ইনটু এল বাই এ, ক্লিয়ার। সো ফাইনালি কি দাঁড়াচ্ছে তাহলে, কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কন্ডাক্টিভিটি মানে কোনটা, স্পেসিফিক কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টিভিটি কাপ্পা ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স মানে কোনটা, মানে সি, সি মানে আবার 1 বাই আর ইনটু সেল কনস্ট্যান্ট মানে কোনটা, এল বাই এ। সেটা আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে বিভিন্ন ইকুয়েশন বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করার জন্য। দেখো ইকুয়েশন গুলো সবকটা একবার ভেরিফাই করে নাও। কাপ্পা ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি ইনটু এল বাই এ, 1 বাই রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু তাহলে 1 বাই রেজিস্ট্যান্স ইনটু এল বাই এ, দ্যাট ইজ কাপ্পা 1 বাই রো, 1 বাই রেজিস্টিভিটি হচ্ছে কাপ্পা কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স 1 বাই আর ইনটু এল বাই এ। So conductivity is equal to conductance into cell constant, clear? ইউনিটটা হচ্ছে কাপ্পার কি হবে, কাপ্পা ইজ ইকুয়াল টু হয়েছে 1 বাই আর ইনটু এল বাই এ। 1 বাই আর মানে হচ্ছে 1 বাই ওহম, আর এল বাই এ মানে হচ্ছে সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কয়ার। তাহলে কাপ্পার ইউনিট হবে ওম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে। কাপ্পার ভ্যালুটা কি 1 বাই আর মানে 1 বাই ওহম, আর এল বাই এ মানে সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কয়ার, তাহলে ওম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, দ্যাট ইজ দ্য কাপ্পার ইউনিট। মোলার কন্ডাক্টিভিটি আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি কি দাঁড়াচ্ছে তাহলে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন, ঠিক আছে, ঠিক আছে। দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন মানে কি, নরমালিটি। সি মানে হচ্ছে এখানে নরমালিটি, কনসেন্ট্রেশন ইন নরমালিটি ইউনিট। নরমালিটি, মোলারিটি, মোলালিটি এগুলো আমরা সলিউশনে অলরেডি পড়েছিলাম। সো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টিভিটি কাপ্পা ইনটু 1000 বাই নরমালিটি, তার ইউনিটটা ক্যালকুলেট করা হয়েছে। আবার মোলার কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কি হবে, কাপ্পা ইনটু 1000 বাই কনসেন্ট্রেশন ইন মোলারিটি, ঠিক আছে। যেটা বলবো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বললে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বললে আমরা ডিভাইডেড বাই করছি নরমালিটি কনসেন্ট্রেশন, আর যদি আমরা মোলার কন্ডাক্টিভিটি বলি তাহলে আমরা ডিভাইডেড বাই করছি মোলার কনসেন্ট্রেশন। দুটোর ওপরটা কমন থাকছে কাপ্পা ইনটু 1000। এখান থেকে যদি আমরা এদের দুজনের রেশিও বার করি, দ্যাট ইজ মোলার কন্ডাক্টিভিটি বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বাই মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বাই মোলার কন্ডাক্টিভিটি রেশিওটা বার করছি। তাহলে এটা হয়ে গেল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি হচ্ছে কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই নরমালিটি হোল ডিভাইডেড বাই কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই মোলারিটি। তাহলে কাপ্পা ইনটু 1000 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মোলারিটি বাই নরমালিটি। আচ্ছা মোলারিটি মানে কি, আবার মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। নরমালিটি মানে কি, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট
বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এখানে লিটার লিটার ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে আসছে মোল বাই গ্রাম ইকুইভ্যালেন্ট, কারণ মোলারিটি মানেই হচ্ছে মোল বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, আর নরমালিটি মানেই হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই সলিউশনের ভলিউম ইন লিটার। ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে মোল বাই গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, মোলের জায়গায় আবার কি লিখতে পারি? মোল মানে হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, আর গ্রাম ইকুইভ্যালেন্টের জায়গায় কি লিখতে পারি? গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? যে মাস মাস আবার ক্যান্সেল আউট হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে ফাইনালি আমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বাই মোলার কন্ডাক্টিভিটি কি দাঁড়ালো? ইকুইভ্যালেন্ট ওয়েট বাই মলিকুলার ওয়েট। ক্লিয়ার? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, equivalent conductivity by molar conductivity is equal to equivalent weight by molecular weight. ক্যালকুলেশন থ্রু দিয়ে এলো, ভ্যালুগুলো পুট করেছি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বাই মোলার কন্ডাক্টেন্সের ভ্যালু পুট করেছি, কাপ ইনটু 1000 বাই নরমালিটি আর কাপ ইনটু 1000 বাই মোলারিটি। ক্যান্সেল আউট হয়েছে মোলারিটি বাই নরমালিটি, তারপরে মোলারিটির ইকুয়েশন পুট করেছি, নরমালিটি ইকুয়েশন পুট করেছি। সো মোলারিটির ইকুয়েশন আর নরমালিটি ইকুয়েশন থেকে লিটার লিটার ক্যান্সেল আউট হচ্ছে, দেন মোলের ইকুয়েশন পুট করেছি, গ্রাম ইকুইভ্যালেন্টের ইকুয়েশন পুট করেছি। মোল মানে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, আর গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। সেখান থেকে ফাইনালি দাঁড়িয়েছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বাই মোলার কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট বাই মলিকুলার ওয়েট। এটা প্রুফ করতে দেয় ডেরিভেশনটা, ঠিক আছে, এক্সাম হলে। ক্লিয়ার? এতদূর অবধি, এতদূর অবধি ক্লিয়ার কিনা বলবে, যেটা ক্লাস করছে অনলাইনে আছে একটু বলো। ক্লিয়ার এতদূর অবধি পুরোপুরি? সমস্ত ফর্মুলাগুলো ইনক্লুডিং দ্য ডেরিভেশন। ঈশান ক্লিয়ার তোমার? ঈশান, শ্রেয়শ্রী ক্লিয়ার? সৃজা? হ্যাঁ স্যার। ঈশান তোমার রেসপন্স পাচ্ছি না, ক্লিয়ার কিনা বলো। তাহলে আরো যদি একটু একটু ডাউট থেকে থাকে সেটা আমরা একটু পরে নিউমেরিক্যালে ঢুকছি, তখন ক্লিয়ার হয়ে যাবে। চলে আসছি কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে নিউমেরিক্যাল আসবেই আসবে। সো ইনফাইনাইট ডাইলিউশন এই কথাটার মানে বুঝতে হবে আগে। ইনফাইনাইট ডাইলিউশন মানে সলিউট, সলিউটটাকে এখানে ইলেকট্রোলাইটটা, তাই তো, ইলেকট্রোলাইটটাকে ডিসলভ করা হচ্ছে জলে, তবেই গিয়ে সলিউশন তৈরি হয়েছে। তাহলে সলিউটটাকে, সলিউটটা হচ্ছে ইলেকট্রোলাইটটা, সলভেন্টটা হচ্ছে জল। ডাইলিউশন বলছে ইনফাইনাইট, ডাইলিউশন ইনফাইনাইট মানে সলিউট বেশি না সলভেন্ট বেশি? সলভেন্ট প্রচুর, জল প্রচুর। ইনফাইনাইট ডাইলিউশন মানে প্রচুর 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 জল, তার মধ্যে সলিউট খুব 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 অল্প। সলিউট বলছে ইলেকট্রোলাইটটা। ইলেকট্রোলাইটটা স্ট্রং হতে পারে, উইক হতে পারে, বাট স্ট্রং হোক বা উইক হোক ইলেকট্রোলাইটের অ্যামাউন্ট খুব অল্প, আর সলভেন্ট জলের অ্যামাউন্ট প্রচুর বেশি। সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ইনফাইনাইট ডাইলিউশন। প্রচুর বেশি মানে তুমি যতটা বেশি ভাবতে পারবে তার থেকেও বেশি, দ্যাট ইজ ইনফাইনাইট ডাইলিউশন। একদম প্রচুর ডাইলিউশন মানে ইমাজিন করতে পারো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে পুরো এক পৃথিবী জল নিয়েছি আর তার মধ্যে এক দানা নুন দিয়েছি। ক্লিয়ার? দ্যাট ইজ ইনফাইনাইট ডাইলিউশন। প্রচুর জল, এক পৃথিবী পুরো জল আছে, পিওর ওয়াটার, আর তার মধ্যে নুন আছে কতটা? মাত্র একটা দানা। ক্লিয়ার? আছে কিন্তু, তার মানে ইলেকট্রোলাইট আছে, এমন নয় দিনই। এক পৃথিবী জলের মধ্যে এক দানা নুন দিয়েছি মানে NaCl প্রেজেন্ট আছে ওই জলে, কিন্তু ভালো করে বলো ওই Na+ আর ওই Cl- জীবনেও আর কোনোদিন একে অপরকে দেখতে পাবে? যদি হিউজ একটা ভলিউমের মধ্যে আয়ন্স গুলো ছড়িয়ে যায়, যে কটাই ছিল Na+ আর Cl- আমি ধরলাম এক দানার মধ্যে ছিল কয়েকটা, ঠিক আছে, এক কোটি মতন Na+ আর 1 কোটি মতন Cl- আয়ন ছিল, কিন্তু এক পৃথিবীর জলের মধ্যে যদি 1 কোটি Cl- আর 1 কোটি Na+ থেকেও থাকে, তারা এতই ছড়িয়ে যাবে সব জায়গায় যে একটা Na+ আয়ন আর একটা Cl- আয়নের মধ্যে দ্বিতীয় কোনোদিন আর দেখাই হবে না। অ্যান্ড ওই আয়ন্স গুলো ওই অবস্থায় ফ্রি মুভমেন্ট করতে পারবে, হ্যাঁ কি না? কারণ Na+ আয়ন এখন মুভ করতে গেলে Cl- আয়ন ওকে ডাকতে আসবে না, হোল্ড ব্যাক করবে না, কারণ দেখাই তো হয় না। Cl- আয়ন মুভ করতে গেলে Na+ আয়ন ওকে হোল্ড ব্যাক করতে আসবে না। ডাইলিউট সলিউশনের একদম এক্সট্রিম সিচুয়েশন, দ্যাট ইজ ইনফাইনাইট ডাইলিউশন, যেখানে আয়ন্স গুলোর ফ্রি মুভমেন্ট পসিবল, যেখানে কন্ডাক্টিভিটি তাহলে ম্যাক্সিমাম পাওয়া উচিত, হ্যাঁ কি না? ইনফাইনাইট ডাইলিউশনে কন্ডাক্টিভিটি শুড বি ম্যাক্সিমাম, ইয়েস অর নো? কারণ ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি এই কারণেই হওয়া উচিত কারণ ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন্স গুলো ফ্রিলি মুভ করতে ক্যাপাবল, আর যত ফ্রি মুভমেন্ট হবে আয়ন্সের, চার্জ পার্টিকেলের মুভমেন্ট হওয়া মানে ইলেকট্রিক্যাল কন্ডাকশন হবে। ক্লিয়ার? এবারে চলে আসছি প্রথমে স্ট্রং ইলেকট্রোলাইটদের জন্য কেমন করে ইনফাইনাইট ডাইলিউশনে
কন্ডাক্টিভিটি কতটা হয় বার করব। জিজ্ঞেস করতে পারো যে স্যার ইনফাইনাইট ডাইলিউশনে কন্ডাক্টিভিটি বার করে আমার লাভ কি? লাভটা হচ্ছে এইটা যে ধরো কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশন আছে, ওই ইলেকট্রোলাইট সলিউশন থেকে ম্যাক্সিমাম কতটা কন্ডাক্টিভিটি পেতে পারি? ইনফাইনাইট ডাইলিউশনে যতটা কন্ডাক্টিভিটি ও শো করবে। আমাই ক্লিয়ার? ইনফাইনাইট ডাইলিউশনের কন্ডাক্টিভিটি হচ্ছে ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি। তাই ইনফাইনাইট ডাইলিউশনে যদি কন্ডাক্টিভিটি বার করতে পারি, সেটা কি বলবে যে ওই ইলেকট্রোলাইটের সলিউশন থেকে ম্যাক্সিমাম এতটা কন্ডাক্টিভিটি আমি পেতে পারি, এর থেকে বেশি আমি পাবো না। কারণ ইনফাইনাইট ডাইলিউশনে নিয়ে গেছি সলিউশনটাকে, সেই অবস্থায় কন্ডাক্টিভিটি মেজার করেছি, সেই কন্ডাক্টিভিটিটাই আমার ম্যাক্সিমাম আউটপুট হতে চলেছে, ওর বেশি কন্ডাক্টিভিটি পাওয়া পসিবল নয় ওই পার্টিকুলার সলিউশনটা থেকে। তো এর জন্য স্ট্রং ইলেকট্রোলাইটদের জন্য কেমন করে করা হয়, সেটা গ্রাফ প্লট করা হয়। গ্রাফটা প্লট করার আগে কি করে নেওয়া হয়, এক্সপেরিমেন্টালি সেটআপটা বলছি কি করে নেওয়া হয়। ধরো কোনো একটা স্ট্রং ইলেকট্রোলাইট বানানো হয়েছে, সোডিয়াম ক্লোরাইড ধরে নিলাম। সোডিয়াম ক্লোরাইডের ডিফারেন্ট সলিউশনের কনসেন্ট্রেশন বানানো হয়, মানে 1 মোলার সোডিয়াম ক্লোরাইড বানানো হয়েছে, ধরো একটা কাইন্ডটা সলিউশন বানানো হয়েছে যেখানে কনসেন্ট্রেশন অফ সোডিয়াম ক্লোরাইড 1 মোলার মানে যথেষ্ট কনসেন্ট্রেটেড, ঠিক আছে। তারপরে আরো ডাইলিউট করা হয়েছে, 1 মোলার থেকে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড বানানো হয়েছে, সেখান থেকে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড বানানো হয়েছে, সেখান থেকে 0.001 মোলার, 0.00001 মোলার, 0.00001 মোলার, অর্থাৎ এরকম করে 10 টাইমস করে ডাইলিউট করতে যাওয়া হয়েছে। এন্ড 10 টাইমস করে ডাইলিউট করে এরকম করে ধরলাম বেশ কয়েকটা সোডিয়াম ক্লোরাইডের স্যাম্পল বানানো হয়েছে। কনসেন্ট্রেটেড সলিউশন থেকে ডাইলিউট করতে করতে বেশ কয়েকটা সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন বানানো হয়েছে। প্রত্যেকটাই সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন, তার মানে প্রত্যেকটাতেই আয়ন্সের প্রেজেন্স আছে, তার মানে প্রত্যেকটারই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার কথা। এবারে ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন আমার কাছে আছে, ধরলাম এরকম প্রায় 50টা কি 100টা সলিউশন বানিয়েছি, যাদের একটার থেকে অন্য সলিউশনটা 10 টাইমস ডাইলিউটেড। স্টার্ট করেছিলাম 1 মোলার দিয়ে, 1 মোলার থেকে আস্তে আস্তে 10 টাইমস ডাইলিউট করতে 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 রাফলি 100টা মতন সলিউশন বানিয়ে নিয়েছি 100টা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের। এবার এই প্রত্যেকটা সলিউশনের আমি কন্ডাক্টিভিটি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টালি ইনস্ট্রুমেন্ট দিয়ে টেস্ট করেছি। তাতে কিরকম গ্রাফ পাওয়া যাবে, প্লট পাওয়া যাবে। ধরলাম এখানে ছিল হচ্ছে 1 মোলার সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনের পয়েন্টটা, এক্স অ্যাক্সিসে আছে রুট ওভার অফ কনসেন্ট্রেশন, ওয়াই অ্যাক্সিসে আছে তার মোলার কন্ডাক্টেন্স। তাহলে রুট ওভার অফ কনসেন্ট্রেশন ভার্সেস মোলার কন্ডাক্টেন্স প্লট করছি। রুট ওভার অফ কনসেন্ট্রেশন যত কম হচ্ছে দেখতে পাচ্ছি মোলার কন্ডাক্টেন্স বাড়ছে। ধরলাম এটা ছিল 1 মোলার কনসেন্ট্রেশনে কন্ডাক্টেন্স, 1 মোলার কনসেন্ট্রেশন যখন ছিল তখন এই কন্ডাক্টেন্সটা ছিল। ক্লিয়ার? 1 মোলার কনসেন্ট্রেশন ধরলাম, এটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন 1 মোলার ছিল ধরে নিচ্ছি, তাহলে 1 মোল পার লিটার যখন কনসেন্ট্রেশন ছিল এই অবস্থায় এটা ছিল কন্ডাক্টেন্স। এবারে কনসেন্ট্রেশন কমিয়েছি, কন্ডাক্টেন্স ক্লিয়ারলি কি হয়েছে, বেড়েছে। কনসেন্ট্রেশন কমিয়েছি, কন্ডাক্টেন্স ক্লিয়ারলি বেড়েছে। এত দূর অবধি আমি ধরলাম মেজার করেছি, মানে প্রচুর জল অ্যাড করেছি, লাস্টে এইখানে কি কন্ডাক্টেন্স অনেক বেশি, এন্ড এখানে ক্লিয়ারলি এই পয়েন্টটাতে কনসেন্ট্রেশন খুবই কম, রাইট? এই পয়েন্টটাতে কনসেন্ট্রেশন খুবই কম, কারেক্ট? এই পয়েন্টটাতে কনসেন্ট্রেশন কি আমরা বলতে পারি যে অলমোস্ট ইনফাইনাইট ডাইলিউশনের দিকে চলে গেছে, ঠিক আছে? যখন ইনফাইনাইট ডাইলিউশন হবে সেই সিচুয়েশনটা কেমন হবে? ইনফাইনাইট ডাইলিউশন হয়ে যাওয়া মানে সেই অবস্থায় কনসেন্ট্রেশন অলমোস্ট টেন্ডস টু 0, রাইট? কনসেন্ট্রেশন টেন্ডস টু 0, কনসেন্ট্রেশন একদম নেই, সবই জল হয়ে গেছে। এক পৃথিবী জলে এক দানা নুন, দ্যাট ইজ কনসেন্ট্রেশন নুনের একদমই নেই। ওই এক পৃথিবী জল টেস্ট করলে তুমি আদৌ কোনো নোনতা স্বাদ পাবে না। এক পৃথিবী জলে যদি এক দানা নুন দাও, এক পৃথিবী জলে দিতে হবে না, 1 গামলা জল নাও, 1 গামলা জলের মধ্যে 1 দানা নুন দাও, ওই জলের টেস্ট নোনতা পাবে না। তার মানে কনসেন্ট্রেশন ইনফাইনাইট ডাইলিউশন মানে হচ্ছে কনসেন্ট্রেশন একদম 0। তাহলে বলো কনসেন্ট্রেশনের 0 কার্ভ কোনটা? কনসেন্ট্রেশনের 0 লাইন হচ্ছে ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ কি না? ওয়াই অ্যাক্সিসের কনসেন্ট্রেশন পুরোপুরি 0, রাইট? এক্স অ্যাক্সিস বরাবর কনসেন্ট্রেশন বেড়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কনসেন্ট্রেশন 0। তাহলে এরকম করে যদি এটা গ্রাফ পাচ্ছিলাম, যে গ্রাফটাতে কি এক্সপেরিমেন্ট করছিলাম, ডিফারেন্ট কনসেন্ট্রেশনে মোলার কন্ডাক্টিভিটি মেজার করছিলাম। কনসেন্ট্রেশন যত কম করেছি দেখা গেছে মোলার কন্ডাক্টিভিটি বেড়েছে। মোলার কন্ডাক্টিভিটি বাড়তে বাড়তে এই পয়েন্টটাতে কনসেন্ট্রেশন অলমোস্ট অনেকটাই কমে গেছে, অনেকটাই ডাইলিউশন বেড়ে গেছে। এই অবস্থায় কন্ডাক্টিভিটি ধরলাম এরকম জায়গায়। আরো যদি কম করা যেত, যেটা হয়তো প্র্যাকটিক্যালি পসিবল নয়, কারণ যতই জল ঢালবে না কেন তার থেকেও বেশি জল ঢালা সম্ভব,
তুমি যদি আলটিমেট ম্যাক্সিমাম জল ঢেলে দিয়ে বলো এটাই ইনফাইনাইট ডাইলিউশন, আমি সেখানে আরো খানিকটা জল ঢেলে দিয়ে বলবো সেটা ইনফাইনাইট ডাইলিউশন, তারপরে আরো একজন সেখানে আরো খানিকটা জল ঢেলে দিয়ে বলবে সেটা ইনফাইনাইট ডাইলিউশন। তার মানে ইনফাইনাইট ডাইলিউশন কনসেপ্টটাতে কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাচিভ করা সম্ভব নয়, কারণ তুমি যেটাকে বলবে এটা ইনফাইনাইট ডাইলিউশন, যে এক পৃথিবী জল ঢেলে দিয়েছে এটাই ইনফাইনাইট ডাইলিউশন, একজন এসে বলবে এক বৃহস্পতি জল ঢেলে দাও, একজন এসে বলবে এক ইউরেনাস জল ঢেলে দাও, একজন বলে পুরো সানের ভলিউমের জল ঢেলে দাও, একজন বলবে তারপরে গোটা সোলার সিস্টেমের ভলিউমের জল ঢেলে দাও, সবই ইনফাইনাইট ডাইলিউশন হয়ে যাবে তখন। তার মানে ইনফাইনাইট ডাইলিউশন কনসেপ্টে কিন্তু কখনোই প্র্যাকটিক্যালি পৌঁছানো সম্ভব নয়। যেটাকে আমরা বলবো ইনফাইনাইট ডাইলিউশন তার মধ্যে আরো জল ঢেলে দিলে সেটাই ইনফাইনাইট ডাইলিউশন হয়ে যাবে আবার। তার মানে এটা কি, ইনফাইনাইট ডাইলিউশনে যদি থিওরিটিক্যালি পৌঁছানোর চেষ্টা করি, থিওরিটিক্যালি ইনফাইনাইট ডাইলিউশনটাতে পৌঁছানোর চেষ্টা করছি, তাহলে আমি হয়তো এতদূর অব্দি জল ঢালতে 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 এই কনসেন্ট্রেশন অব্দি আমি জল ঢালতে পেরেছিলাম, এরপরে আর জল ঢালা আমার পক্ষে প্র্যাকটিক্যালি অ্যাবসার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর আমার ল্যাবরেটরিতে অতটা জায়গাই নেই বা আমি সেরকম সেটআপই নেই, তো আমি কনসেন্ট্রেশন এখান থেকে স্টার্ট করেছিলাম অ্যান্ড কনসেন্ট্রেশনকে কম করেছি, কম করতে করতে প্র্যাকটিক্যালি হয়তো এই অবধি কম করতে পেরেছি, প্র্যাকটিক্যালি কনসেন্ট্রেশনকে এই অবধি কম করতে পেরেছি, ক্লিয়ারলি দেখতে পেয়েছি কনসেন্ট্রেশন যখন বেশি ছিল তখন মোলার কন্ডাক্টেন্স অনেক কম ছিল, অ্যান্ড কনসেন্ট্রেশন যত কমেছে মোলার কন্ডাক্টেন্স তত বেড়েছে, কনসেন্ট্রেশন যত কমেছে মোলার কন্ডাক্টেন্স প্রথমে ছিল এইখানে অ্যান্ড এখন এটা ধরলাম λ1 অ্যান্ড মোলার কন্ডাক্টেন্স এখন এইখানে, এটা হচ্ছে λ2, অর্থাৎ কনসেন্ট্রেশন যত কমেছে মোলার কন্ডাক্টেন্স তত বেড়েছে। তার মানে কনসেন্ট্রেশন কমলে ডাইলিউশন বাড়লে কন্ডাক্টিভিটি বাড়ে, একটু আগেই ডিসকাস করলাম কেন বাড়ে, প্রথমে সেটা একবার রিকল করে নি কেন এরকমটা হলো। কারণটা হচ্ছে কনসেন্ট্রেশন যত কমছে তত হচ্ছে ডাইলিউশন বাড়ছে, ডাইলিউশন বাড়া মানে আয়ন্সগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়ছে, কারণ মাঝে প্রচুর ওয়াটার মলিকুল বা সলভেন্ট মলিকুল চলে আসছে, তাহলে প্রচুর ওয়াটার মলিকুল বা সলভেন্ট মলিকুল চলে এলে কি হচ্ছে, কনসেন্ট্রেশন কমার সঙ্গে সঙ্গে ডাইলিউশন বাড়ছে এবং আয়ন্সগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়ছে, ডিস্টেন্স বাড়ছে মানে আয়ন্সগুলোর মধ্যে অ্যাট্রাকশন কমছে, আয়ন্সগুলোর মধ্যে অ্যাট্রাকশন কমছে মানে একটা আয়ন অন্য আয়নকে হোল্ড ব্যাক করছে না ডিউরিং দেয়ার ফ্রি মুভমেন্ট, তার মানে আয়ন্সগুলো ফ্রি মুভ করতে পারছে, আয়ন্সগুলো যদি ইলেকট্রিসিটির প্রেজেন্সে ফ্রি মুভ করতে পারে ওরা ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি শো করবে। সো দ্যাট ইজ দ্য মেন ফান্ডামেন্টাল রিজন যে ডাইলিউশন বাড়তে থাকলে কন্ডাক্টিভিটি বাড়ছে, সরি ডাইলিউশন যত কম করছি কন্ডাক্টিভিটি তত বাড়ছে, মোলার কন্ডাক্টিভিটি তত বাড়ছে, কারণ ওয়াই অ্যাক্সিসে আছে কন্ডাক্টিভিটি, এক্স অ্যাক্সিসে আছে কনসেন্ট্রেশনের রুট ওভার, তাহলে যত কনসেন্ট্রেশন কম করেছি ডাইলিউশন বাড়িয়েছি তত কন্ডাক্টিভিটি বেড়েছে। এবারে এই প্লটটাকে ধরলাম প্র্যাকটিক্যালি এতদূর আমি কনসেন্ট্রেশন কম করতে পেরেছিলাম, তারপরেও যদি প্লটটাকে আমি থিওরিটিক্যালি এক্সট্রাপোলেট করে দিই, এইটা কিন্তু আমি পারিনি এক্সপেরিমেন্টালি করতে, কিন্তু এক্সট্রাপোলেট করতে পারবো। গ্রাফটা এরকম ভাবেই আসছিল, লিনিয়ারলি একদম কমছিল, ক্লিয়ারলি দেখতে পেয়েছি লিনিয়ারলি গ্রাফটা কমছে, কনসেন্ট্রেশন বাড়ছে, সরি কনসেন্ট্রেশন কমছে তো কন্ডাক্টিভিটি লিনিয়ারলি বাড়ছে, কনসেন্ট্রেশন কমছে তো কন্ডাক্টিভিটি লিনিয়ারলি বাড়ছে, এই অবধি হয়তো প্র্যাকটিক্যালি আমি কনসেন্ট্রেশন কম করতে পেরেছিলাম, তারপরেও যদি আমি লিনিয়ারলি গ্রাফটাকে এক্সট্রাপোলেট করি একটা সময় গ্রাফটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে, হ্যাঁ কি না, ওয়াই অ্যাক্সিসকে যখন টাচ করবে ওই পয়েন্টটাই জিরো কনসেন্ট্রেশন, হ্যাঁ কি না, কনসেন্ট্রেশন টেন্ডস টু জিরো ওই পয়েন্টেই, যখনই ওয়াই অ্যাক্সিস টাচ হয়ে গেল, ওয়াই অ্যাক্সিসকে টাচ করা থিওরিটিক্যালি পসিবল নয়, প্র্যাকটিক্যালি পসিবল নয়, কিন্তু থিওরিটিক্যালি গ্রাফটাকে যদি পিছন দিকে ঘোরাই তাহলেই আমি দেখতে পাবো, পিছন দিকে এক্সট্রাপোলেট করি তাহলে আমি বলতে পারবো এই পয়েন্টে কনসেন্ট্রেশন এখন জিরো বা টেন্ডস টু জিরো, ক্লিয়ার, এই পয়েন্টটাই তাহলে ইনফাইনাইট ডাইলিউশনের পয়েন্ট, যেখানে আমি প্র্যাকটিক্যালি পৌঁছতে পারবো না কিন্তু থিওরিটিক্যালি আমি পৌঁছতে পারলাম, যে ইনফাইনাইট ডাইলিউশন মানে কনসেন্ট্রেশন থিওরিটিক্যালি জিরো হয়ে গেছে, কনসেন্ট্রেশন থিওরিটিক্যালি জিরো, এই অবস্থায় মোলার কন্ডাক্টিভিটিটাই হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাঁ কি না, এই অবস্থায় যে মোলার কন্ডাক্টিভিটি এটাই হচ্ছে ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি অফ দ্যাট পার্টিকুলার ইলেকট্রোলাইট, ক্লিয়ার, অর্থাৎ যখন কনসেন্ট্রেশন অলমোস্ট জিরো হয়ে গেছে, দ্যাট ইজ গ্রাফে টাচ করে গেছে, ওয়াই অ্যাক্সিসে টাচ করে গেছে, তখন যে মোলার কন্ডাক্টিভিটি পাচ্ছি যেটাকে ল্যামডা জিরো বলা হয়েছে, ওই ল্যামডা জিরোটাই হচ্ছে ওই পার্টিকুলার ইলেকট্রোলাইটের ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি, ক্লিয়ার হয়েছে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটদের জন্য ইনফাইনাইট ডাইলিউশনে
আমার ইজিলি আমি ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি কতটা গ্রাফের মাধ্যমে বার করতে পারবো। আমি কি করব, আমি ওই স্ট্রং ইলেকট্রোলাইটটার বিভিন্ন কনসেন্ট্রেশনের সলিউশন বানাবো। স্ট্রং ইলেকট্রোলাইটটা নেব, স্ট্রং ইলেকট্রোলাইটটাকে নিয়ে তার ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন বানাবো। প্রথমে একটা ইনিশিয়াল সলিউশন বানাবো, সেখান থেকে ডাইলিউট করতে 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 অনেকগুলো সলিউশন বানাবো। তাহলে প্রত্যেকটা সলিউশনের কন্ডাক্টিভিটি আমি মেজার করতে করতে যাব। মেজার করতে করতে গেলে তারপরে আমি কনসেন্ট্রেশনের রুট ওভারের সঙ্গে মোলার কন্ডাক্টিভিটিটা প্লট করব। কনসেন্ট্রেশনের রুট ওভারের সঙ্গে মোলার কন্ডাক্টিভিটি প্লট করলে আমি দেখতে পাবো যে একটা লিনিয়ার রিলেশনশিপ তৈরি হচ্ছে। যতদূর অবধি কনসেন্ট্রেশন কম করতে পারলাম আমার পক্ষে প্র্যাকটিক্যালি পসিবল ইন দ্য ল্যাবরেটরি, ততদূর অবধি আমি কনসেন্ট্রেশন কম করলাম, দিয়ে লাস্ট যে ডেটাটা পেলাম সেখান থেকে গ্রাফটাকে এক্সট্রাপোলেট করে দিলাম। তাহলে যেখানে টাচ করবে সেই পয়েন্টটাই হচ্ছে ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি, দ্যাট ইজ ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি। এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল সেটআপ হবে উইথ আ স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট মানে NaCl, HCl, H2SO4, Na2SO4, ঠিক আছে, NaNO3, KNO3, KCl, NaOH, KOH। সো দিস আর স্ট্রং ইলেকট্রোলাইটস। স্ট্রং ইলেকট্রোলাইটস এর জন্য আমি এইভাবে ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন বানাবো। পুরো সলিউশনের প্রত্যেকটা সলিউশনের মোলার কন্ডাক্টিভিটিকে প্লট করব, যে স্ট্রেট লাইন পাবো তাতে যতটা ডাইলিউশন করতে পারলাম করলাম, তারপরে বাকিটা এক্সট্রাপোলেট করব। এক্সট্রাপোলেট করলে যেখানে ওয়াই অ্যাক্সিসে কাট করবে ওটাই হবে ইনফাইনাইট ডাইলিউশন। ওই ইনফাইনাইট ডাইলিউশনে যে মোলার কন্ডাক্টিভিটি ডেটা পাবো ওটাই হবে হচ্ছে ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি হুইচ ইজ ম্যাক্সিমাম ফর দ্যাট পার্টিকুলার ইলেকট্রোলাইট। এক্সপেরিমেন্টালি আমি স্ট্রং ইলেকট্রোলাইটদের জন্য মোলার কন্ডাক্ট্যান্স বার করে নিতে পারবো অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা? যারা অনলাইনে আছে একটু রেসপন্স করে বলো। স্ট্রং ইলেকট্রোলাইটদের জন্য ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি কতটা হবে সেটা ম্যাক্সিমাম হবে। গ্রাফ থেকে কেমন করে আমরা ক্যালকুলেট করতে পারি, এই পুরো প্রিন্সিপালটা ক্লিয়ার সবার? শ্রেয়শ্রী, সৃজা, ঈশান, ওকে ফাইন। এবারে উইকদের জন্য বার করার চেষ্টা করছি। একই জিনিস উইকদের জন্য করছি। আমার বার করার পারপাসটা কি আগেই বলেছিলাম, বার করার পারপাসটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট থেকে ম্যাক্সিমাম কতটা কন্ডাক্টিভিটি পেতে পারি সেটা চেক করা। ইনফাইনাইট ডাইলিউশনে তার যে কন্ডাক্টিভিটি হবে ওটাই আমি ম্যাক্সিমাম পাবো, প্র্যাকটিক্যালি তো ওর থেকে কমই পাবো, ঠিক আছে, কারণ প্র্যাকটিক্যালিতে ইনফাইনাইট ডাইলিউশনে পৌঁছানোই পসিবল নয়। ওকে, আচ্ছা এবার চলে আসছি উইক ইলেকট্রোলাইটদের জন্য। উইকদের কাদেরকে আমরা উইক বলে থাকি? উইক হচ্ছে সেই ইলেকট্রোলাইটগুলো যেগুলো কি করে, যেগুলো হচ্ছে ডিসোসিয়েট 100% করে না। 100% ডিসোসিয়েট করে না সেগুলোই উইক। 100% ডিসোসিয়েট না করে না বললে ওদের মধ্যে আয়ন্সের পরিমাণ কম থাকবে। তাহলে বলো যে কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে স্ট্রং ইলেকট্রোলাইট থেকে যতগুলো আয়ন তৈরি হবে, ধরলাম 1 মোলার NaCl এর কনসেন্ট্রেশন আছে, সেখান থেকে যতগুলো আয়ন্স তৈরি হবে, 1 মোলার একটা উইক ইলেকট্রোলাইট নিয়েছি অ্যাসিটিক অ্যাসিড, সেখানে কি অতগুলো আয়ন্স থাকবে? প্রথম কথা, আয়ন্সই অতগুলো থাকবে না। 1 মোলার একটা স্ট্রং ইলেকট্রোলাইট থেকে যতগুলো আয়ন্স পাবো, 1 মোলার উইক ইলেকট্রোলাইট থেকে অতগুলো আয়ন্সই পাবো না। তাহলে বলো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে একটা স্ট্রং ইলেকট্রোলাইট যতটা কন্ডাক্টিভিটি শো করবে, একটা উইক ইলেকট্রোলাইট ওই সেম কনসেন্ট্রেশনে তার থেকে বেশি না কম কন্ডাক্টিভিটি শো করবে? একটা স্ট্রং ইলেকট্রোলাইট কোন একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে যতটা কন্ডাক্টিভিটি শো করবে, আর একটা উইক ইলেকট্রোলাইট ওই সেম কনসেন্ট্রেশনে তার থেকে বেশি কন্ডাক্টিভিটি শো করবে না কম কন্ডাক্টিভিটি শো করবে? অবভিয়াসলি কম কন্ডাক্টিভিটি শো করবে। সেই কারণে দেখো উইক ইলেকট্রোলাইটের গ্রাফ স্টার্ট হচ্ছে এখান থেকে, এই পার্টিকুলার কনসেন্ট্রেশনটাতে উইক ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি কত কম, সেম কনসেন্ট্রেশন বাট ওইখানে উইক ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি কিন্তু অনেক কম। সেম কনসেন্ট্রেশনের স্ট্রং ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি কিন্তু অনেক বেশি ছিল, তাই উইক ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি কিন্তু অনেক নিচ থেকে স্টার্ট হচ্ছে। কিন্তু ডাইলিউশন বাড়ার সঙ্গে সঙ্গে উইক ইলেকট্রোলাইটগুলোর মধ্যেও আয়ন্সগুলোর ডিসটেন্স বাড়বে, তাই উইক ইলেকট্রোলাইটগুলোরও কন্ডাক্টিভিটি অল্প করে বাড়বে। তাই কনসেন্ট্রেশন যত কমছে, ডাইলিউশন যত বাড়ছে, কন্ডাক্টিভিটিও তত বাড়ছে, কিন্তু স্ট্রেট লাইনের মতন বাড়ছে না, একটু প্যারাবলিক পাথ নিয়ে বাড়ছে। উইক ইলেকট্রোলাইটগুলোরও ডাইলিউশন যত বাড়ছে, কনসেন্ট্রেশন যত কমছে, তত স্ট্রেট লাইনের মতন না হলেও একটু প্যারাবলিক পাথ নিয়ে কন্ডাক্টিভিটিটা বাড়ছে।
যত ডাইলিউশন কমছে, যত কন্ডাক্টিভিটি, যত ডাইলিউশন বাড়ছে কনসেন্ট্রেশন কমছে। সো রাইট টু লেফটে কি হচ্ছে, ডাইলিউশন বাড়ছে আর কনসেন্ট্রেশন কমছে। কনসেন্ট্রেশন যত কমছে তত উইক ইলেকট্রোলাইট গুলো কিন্তু কন্ডাক্টিভিটি বাড়ছে না তা নয়, কারণ বাড়বেই। যে কোনো আয়নসি দূরে দূরে যদি চলে যায়, ডাইলিউশন বাড়ার সঙ্গে সঙ্গে সলভেন্ট বেশি ঢুকে যাচ্ছে, আয়নস গুলো দূরে চলে যাচ্ছে, একটা আয়ন অন্য আয়নকে হোল্ড ব্যাক করছে না, সো ফ্রি মুভমেন্ট বাড়ছে, সো কন্ডাক্টিভিটি তো বাড়বেই কথা। স্ট্রংদের জন্য লিনিয়ারলি বাড়ছিল, উইকদের জন্য একটু প্যারাবোলিক পাথ যেতে পারছে। এরকম করে বাড়তে বাড়তে উইকদের জন্য একটা সিচুয়েশন আসবে। কি সিচুয়েশন, একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন পাওয়া যাবে যে কনসেন্ট্রেশনের পর থেকে উইকদের কন্ডাক্টিভিটি যা বাড়ছিল তার থেকে মাল্টিপল টাইমস একটা শার্প ইনক্রিজ হয়ে যাবে। মানে ইনক্রিজ এমন হবে স্ট্রংকেও ক্রস করে যাবে। উইকদের যখনই আমি ডাইলিউশন করছি মানে কনসেন্ট্রেশন কমাচ্ছি, কন্ডাক্টিভিটি কিন্তু কম ছিল, অল্প অল্প করে কম ছিল, কমতে 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 প্যারাবোলিক পাথওয়েতে কম ছিল, স্ট্রেট লাইনের মতন কম ছিল না স্ট্রংদের মতন, একটা প্যারাবোলিক পাথওয়ে নিয়ে ডাইলিউশন কিন্তু বাড়ানোর সাথে সাথে কন্ডাক্টিভিটি কম ছিল। কমতে 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 একটা পার্টিকুলার পয়েন্ট আসবে, যে পয়েন্টে আসার পরে এরপরে যদি আর কনসেন্ট্রেশন আমি কমাই তখন অনেক বেশি কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। অর্থাৎ কনসেন্ট্রেশনটা কমতে কমতে কিন্তু এরকম ভাবে গেল না, কন্ডাক্টিভিটি কমতে কমতে এরকম ভাবে কিন্তু গেল না, কন্ডাক্টিভিটি কমতে 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 কনসেন্ট্রেশন কমার সঙ্গে সঙ্গে কন্ডাক্টিভিটি বাড়তে 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 কিন্তু এরকম ভাবে গেল না, কন্ডাক্টিভিটি বাড়তে 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 একটা শার্প ইনক্রিজ নিয়ে নিল, একটা শার্প রাইজ নিয়ে নিল। এরকম ভাবে কিন্তু গেল না, যেতেই পারতো এরকম ভাবে যে কন্ডাক্টিভিটি কনসেন্ট্রেশন কমছে কন্ডাক্টিভিটি বাড়ছে, কনসেন্ট্রেশন কমছে কন্ডাক্টিভিটি বাড়ছে, কনসেন্ট্রেশন কমছে কন্ডাক্টিভিটি বাড়ছে, কনসেন্ট্রেশন কমছে কন্ডাক্টিভিটি বাড়ছে, এরকম হতেই পারতো। কিন্তু এরকমটা হলো না। একটা পার্টিকুলার পয়েন্টের পরে কনসেন্ট্রেশন কমানোর সঙ্গে সঙ্গে কন্ডাক্টিভিটিতে শার্প রাইজ এসে গেল। একটা শার্প রাইজ আসার কারণে প্রবলেমটা কি হলো? প্রবলেম হলো, ভালো করে দেখো গ্রাফটা কি ওয়াই অ্যাক্সিসকে টাচ করেছে না ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল বেরিয়ে গেছে? গ্রাফটা ওয়াই অ্যাক্সিসকে টাচই করলো না, গ্রাফটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল বেরিয়ে গেল। কি প্রবলেম, কেউ আন্দাজ করতে পারছো কি প্রবলেম হলো এখানে? গ্রাফ যদি ওয়াই অ্যাক্সিসকে টাচ করতো, ওয়াই অ্যাক্সিসকে টাচ করা মানে ইনফাইনাইট ডাইলিউশন অ্যাচিভ করা, ওয়াই অ্যাক্সিসকে টাচ না করে প্যারালাল বেরিয়ে গেছে, তাহলে থিওরিটিক্যালিও ইনফাইনাইট ডাইলিউশন পয়েন্টটাতে পৌঁছতেই পারছি না। এই গ্রাফকে এক্সট্রাপোলেট করব, গ্রাফ তো প্যারালাল চলে যাচ্ছে, গ্রাফটাকে এক্সট্রাপোলেট করব, গ্রাফটা তো প্যারালাল বেরিয়ে যাচ্ছে। তার মানে উইকদের জন্য একটা প্রবলেম এসে হাজির হলো যে ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি কত হতে পারে বুঝতে পারছি না, কারণ ইনফাইনাইট ডাইলিউশন কন্ডিশনটা অ্যাচিভ করতে পারছি না উইকদের জন্য। কেন? ইনফাইনাইট ডাইলিউশনের কন্ডিশনটাই ছিল যখন কনসেন্ট্রেশন জিরো হবে, সো এই পয়েন্টটাই ছিল ইনফাইনাইট ডাইলিউশনের পয়েন্ট যখন কনসেন্ট্রেশন জিরো। আর কনসেন্ট্রেশন কোথায় জিরো? কনসেন্ট্রেশন জিরো হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে যেখানে মোলার কন্ডাক্টিভিটিটা ম্যাক্সিমাম হতে চলেছে, মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন দ্যাট ইজ ম্যাক্সিমাম হতে চলেছে। যখন কনসেন্ট্রেশনটা জিরো হবে সেই অবস্থাতে ওয়াই অ্যাক্সিসটাতেই কনসেন্ট্রেশন জিরো হবে, ওয়াই অ্যাক্সিসে টাচ করলে সেটাই কনসেন্ট্রেশন জিরো অবস্থা, যে অবস্থায় মোলার কন্ডাক্টিভিটি যাকে বলবো ইনফাইনাইট ডাইলিউশনের মোলার কন্ডাক্টিভিটি, যেটা কিনা ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টিভিটি হবে। কিন্তু যদি কনসেন্ট্রেশনটা জিরোই না করতে পারি আমি থিওরিটিক্যালিও, প্র্যাকটিক্যালি তো কনসেন্ট্রেশনকে জিরো করা পসিবল নয়, কারণ ডাইলিউশনকে ইনফাইনাইট করা প্র্যাকটিক্যালি পসিবল নয়, কিন্তু থিওরিটিক্যালি আগেরটাতে লিনিয়ারলি গ্রাফটা যাচ্ছিল, আমি একটা পয়েন্টের পরে যখন আর এক্সপেরিমেন্টালি পারছিলাম না আমি এক্সট্রাপোলেট করে দিয়েছি, এক্সট্রাপোলেট করে যে পয়েন্টে টাচ করেছে সেই পয়েন্টটাকেই বলেছি ইনফাইনাইট ডাইলিউশন, ওই পয়েন্টের ক্লিয়ার কাট কত কন্ডাক্টিভিটি ম্যাক্সিমাম হবে পেয়ে গেছি। কিন্তু যদি এখন গ্রাফ টাচই না করে তাহলে প্যারালাল বেরিয়ে যায় ওয়াই অ্যাক্সিসের সঙ্গে, তাহলে আমি কেমন করে মোলার কন্ডাক্টিভিটি ক্যালকুলেট করব ইনফাইনাইট ডাইলিউশনে? প্রবলেমটা ক্লিয়ার? ইলেকট্রোলাইটদের জন্য, উইকদের জন্য কি প্রবলেম? এই উইকদের জন্য প্রবলেমটাকে সলভ করার জন্য কোলর্যাশ ল ইন্ট্রোডিউসড হয়। সো কোলর্যাশ ল কি বলছে? কোলর্যাশ ল বলছে ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়নস। কথাটার মানেটা কি? এতক্ষণ ধরে অলরেডি ডিসকাস করে নিয়েছি কথাটার মানে, আরো একবার বলে দিচ্ছি। যখন ইনফাইনাইট ডাইলিউশন অ্যাচিভড হয়,
ইনফাইনাইট ডাইলিউশন যখন আসে তখন কনসেন্ট্রেশন হচ্ছে লোয়েস্ট, কনসেন্ট্রেশন অলমোস্ট টেন্ডস টু জিরো, সেই সিচুয়েশনটাকেই বলা হয় ইনফাইনাইট ডাইলিউশন। এই অবস্থাটা যখন অ্যাচিভ হয় তখন ইন্টার আয়নিক ডিস্টেন্স ইনফাইনাইট হয়ে গেছে, আয়নগুলোর মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে তখন ইনফাইনাইট, আয়নসগুলোর মধ্যে ডিস্টেন্স তখন হয়ে গেছে ইনফাইনাইট, আয়নসগুলোর মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে ইনফাইনাইট। ডিস্টেন্স যদি ইনফাইনাইট হয়ে যায় তার মানে সেই অবস্থায় আয়নসগুলোর মধ্যে একদম ফ্রি মুভমেন্ট আছে, ম্যাক্সিমাম ফ্রি মুভমেন্ট আছে, কারণ ডিস্টেন্স হয়ে গেছে ইনফাইনাইট, মানে একটা আয়ন অন্য আয়নকে হোল্ড ব্যাক করছে না, মানে এই অবস্থায় ফ্রি মুভমেন্ট ম্যাক্সিমাম। আর ফ্রি মুভমেন্ট যদি ম্যাক্সিমাম হয়, ফ্রি মুভমেন্ট যদি ম্যাক্সিমাম হয় তাহলে কি আছে সেই অবস্থায়, ম্যাক্সিমাম ফ্রি মুভমেন্ট মানে ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টিভিটি আমি তখন পাবো। এই ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টিভিটিকেই বলা হয় ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি। কি বলা হয় এটাকে? ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি, জিরো দিয়ে ডিনোট করা হয় ইনফাইনাইট ডাইলিউশনটাকে। ঠিক আছে, তাহলে সিচুয়েশনটা হচ্ছে যখন ইনফাইনাইট ডাইলিউশনে পৌঁছে গেছি, যেখানে কনসেন্ট্রেশন অলমোস্ট টেন্ডস টু জিরো, সেই অবস্থায় আয়নসগুলোর মধ্যে প্রচুর ডিস্টেন্সটা হয়ে গেছে ইনফাইনাইট। আয়নসগুলো একে অপরকে যদি হোল্ড ব্যাক না করে সলিউশনের মধ্যে সেক্ষেত্রে, তাহলে আয়নসগুলোর মধ্যে ম্যাক্সিমাম ফ্রি মুভমেন্ট হবে। কখন? ইলেকট্রিসিটি যদি পাস করানো হয়, তাহলে ইলেকট্রিসিটি পাস করালে আয়নসগুলোর মধ্যে ম্যাক্সিমাম ফ্রি মুভমেন্ট হবে। আর ম্যাক্সিমাম ফ্রি মুভমেন্ট যদি অ্যাচিভড হয় তাহলে কন্ডাক্টিভিটিও ম্যাক্সিমাম পাবো, যে ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটিটাকে বলা হয় ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি। বুদ্ধি করে বলো, এই ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি যখন অ্যাচিভড হয়ে গেল, পাচ্ছি, এই অবস্থায় ক্যাটায়নের থেকে যে কন্ডাক্টিভিটিটা পাচ্ছি সেই কন্ডাক্টিভিটিতে কি অ্যানায়নের কোনো রোল আছে, কোনো এফেক্ট আছে, কোনো হোল্ড ব্যাক আছে? না ক্যাটায়ন ইন্ডিপেন্ডেন্টলি পুরোপুরি তার ফুল কন্ট্রিবিউশন দিতে পারছে। আবার অ্যানায়নের কন্ডাক্টিভিটিতেও কি অ্যানায়নের কোনো হোল্ড আছে, কোনো হোল্ড ব্যাক আছে, কোনো এফেক্ট আছে? না অ্যানায়ন তার ফুল কন্ডাক্টিভিটি দিতে পারছে। তার মানে ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি ক্যাটায়নের ইন্ডিভিজুয়াল মোলার কন্ডাক্টিভিটি অ্যান্ড অ্যানায়নের ইন্ডিভিজুয়াল ফুল মোলার কন্ডাক্টিভিটির সঙ্গে সামেশনের সঙ্গে ইকুয়াল হবে, কারণ ক্যাটায়ন তার ফ্রি মুভমেন্ট শো করতে পারছে, অ্যানায়ন তার ফ্রি মুভমেন্ট শো করতে পারছে, কেউ কাউকে হোল্ড ব্যাক করছে না। তাই টোটাল কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু ক্যাটায়নের ফুল কন্ট্রিবিউশন প্লাস অ্যানায়নের ফুল কন্ট্রিবিউশন, কারণ কেউ কাউকে হোল্ড ব্যাক করছে না। ইনফাইনাইট ডাইলিউশনে আয়নস অনেক দূরে দূরে চলে গেছে, দেখতেই পাচ্ছে না একে অপরকে, তো হোল্ড ব্যাক কি করবে, অ্যাট্রাকশন কি করবে? এটাকেই বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়নস অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। মানে ইনফাইনাইট ডাইলিউশনে আয়নসগুলো একে অপরের ইন্ডিপেন্ডেন্টলি মাইগ্রেট করছে বা মুভ করছে। ইনফাইনাইট ডাইলিউশনে আয়নসগুলো একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্টলি মুভ করছে বা মাইগ্রেট করছে এবং টোটাল কন্ডাক্টিভিটিতে নিজেদের ফুল কন্ট্রিবিউশন রাখছে। ক্লিয়ার? কোল্ডাসের লটা, ঠিক আছে? এই যে ম্যাক্সিমাম ফ্রি মুভমেন্ট হচ্ছে ওটাকেই বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন। ঠিক আছে, ম্যাক্সিমাম যে ফ্রি মুভমেন্ট বলছি ওটাকেই বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি তারা মাইগ্রেট করছে, একে অপরের ছাড়াই, একে অপরের ডিপেন্ডেন্সি ছাড়াই, একে অপরের এফেক্ট ছাড়াই তারা মাইগ্রেট করতে পারছে, মুভ করতে পারছে, কারণ তাদের মধ্যে ডিস্টেন্স একদমই ইনফিনিটি হয়ে গেছে, অ্যাট্রাকশন নেই, ডিস্টেন্স ইনফিনিটি। তারা একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্টলি মুভ করছে, মাইগ্রেট করছে, সেই কারণে তারা ম্যাক্সিমাম তাদের কন্ট্রিবিউশনটা দিচ্ছে মোলার কন্ডাক্টিভিটিতে। যেহেতু ক্যাটায়ন তার ফুল কন্ট্রিবিউশন দিচ্ছে, অ্যানায়ন তার ফুল কন্ট্রিবিউশন দিচ্ছে, তাহলে ইনফাইনাইট ডাইলিউশনে তাই মোলার কন্ডাক্টিভিটিও ম্যাক্সিমাম হচ্ছে। সবাই যদি তাদের ফুল পারফরমেন্স করে, অবভিয়াসলি টোটাল অর্গানাইজেশনের পারফরমেন্সও ম্যাক্সিমাম হবে। ক্লিয়ার? সো দিস ইজ কোল্ডাস ল। অ্যাকর্ডিং টু দ্য কোল্ডাস ল, তাহলে কি আমরা লিখতে পারি সোডিয়াম ক্লোরাইডের, এটা কিন্তু স্ট্রং উইক দুজনের জন্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, স্ট্রং এর জন্য অ্যাপ্লিকেবল, উইকের জন্য অ্যাপ্লিকেবল। কেন? কারণ স্ট্রং এর জন্য ইনফাইনাইট ডাইলিউশনে প্রচুর আয়নস আছে যারা দূরে দূরে আছে, উইকের জন্য ইনফাইনাইট ডাইলিউশনে কিন্তু আয়নস আছে যারা দূরে দূরে চলে গেছে। তাই দূরে দূরে চলে যাওয়া মানে আয়নগুলো একে অপরের ইন্ডিপেন্ডেন্ট হয়েতে কন্ট্রিবিউট করতে পারছে।
তাহলে সোডিয়াম ক্লোরাইডের জন্য লিখতে পারি কি ইনফাইনাইট ডাইলিউশনে সোডিয়াম ক্লোরাইডের কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু Na+ এর মোলার কন্ডাকশন Na+ এর কন্ট্রিবিউশন প্লাস Cl- এর কন্ট্রিবিউশন। একই ভাবে লিখছি KNO3 মোলার কন্ডাক্টিভিটি হবে ইনফাইনাইট ডাইলিউশনে K+ এর কন্ট্রিবিউশন প্লাস ইনফাইনাইট ডাইলিউশনে NO3- এর কন্ট্রিবিউশন। ক্লিয়ার? আয়ন্স গুলো কন্ট্রিবিউশনের সামেশনই হবে মোলার কন্ডাক্টিভিটি। যেহেতু ইনফাইনাইট ডাইলিউশন তাই নট সাইনটা দিতে হবে। কোল্ডওয়াশের লয়ের এক্সপেরিমেন্টটা ক্লিয়ার পুরোপুরি? এখান থেকে আমরা এখন বার করতে চলবো এখন একটা দুটো অঙ্কের থ্রু দিয়ে আমরা দেখে নেব। আচ্ছা, অঙ্কটাতে আসার আগে আমরা উইক ইলেকট্রোলাইটের জন্য কেমন করে বার করবো সেটা দেখে নিই। ধরলাম এবার আমি উইক ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটি বার করবো অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, মানে আমার টার্গেট হচ্ছে উইক ইলেকট্রোলাইট অ্যাসিটিক অ্যাসিড এর মোলার কন্ডাক্টিভিটি বার করা অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। এটা আমার টার্গেট, যেটা গ্রাফ থেকে পাচ্ছিলাম না। সো এটা বার করার জন্য কেমন করে বার করতে পারি? এটা বার করার জন্য আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু কোল্ডওয়াশ ল অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট কেমন করে আমরা জানি CH3COOH, সেখান থেকে অ্যাকোয়াস সলিউশনে CH3COO- আর H+, এটা হচ্ছে ডিসোসিয়েশনের প্যাটার্ন, দুটো আয়ন তৈরি হচ্ছে। তাহলে কোল্ডওয়াশ ল অনুযায়ী লিখতে পারি যে ইনফাইনাইট ডাইলিউশনে অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টিভিটি কত হবে, যে ইনফাইনাইট ডাইলিউশনে ক্যাটায়নটার কন্ডাক্টিভিটি যত হবে CH3COO- অ্যানায়নটার কন্ডাক্টিভিটি প্লাস ইনফাইনাইট ডাইলিউশনে ক্যাটায়নটার কন্ডাক্টিভিটি, এই দুজনের সামেশনটাই হবে ইনফাইনাইট ডাইলিউশনে অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টিভিটি। এবারে এটাকে আমাকে বার করতে হবে, কারণ গ্রাফ থেকে এটা বার করা পসিবল না, একটু আগেই দেখলাম, তাই তো? তাহলে এটাকে কেমন করে বার করব? আমি এমন করে জিনিসটাকে সাজাবো যাতে এই পুরো জিনিসটা স্ট্রং ইলেকট্রোলাইট দিয়ে আমি রিপ্লেস করতে পারি। তাই H+, যেহেতু আয়নটা H+ আছে, H+ কন্টেন্ট করে এরকম একটা স্ট্রং ইলেকট্রোলাইটের কথা ভাববো। সো H+ কন্টেন্ট করে এরকম একটা স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে HCl। তাই আমি লিখতে পারি HCl কে নিয়ে এলাম যে ইনফাইনাইট ডাইলিউশনে HCl এর মোলার কন্ডাক্টিভিটি শুড বি ইকুয়াল টু ইনফাইনাইট ডাইলিউশনে H+ এর কন্ডাক্টিভিটি প্লাস ইনফাইনাইট ডাইলিউশনে Cl- এর কন্ডাক্টিভিটি। এটা হলো আমার 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড, আমি আমার অ্যানায়নটা আছে এরকম একটা স্ট্রং ইলেকট্রোলাইটকে নিয়ে আসবো, সেটা হচ্ছে যে কোনো একটা সল্ট হতে পারে, সোডিয়াম অ্যাসিটেট, সল্ট গুলো স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে সোডিয়াম অ্যাসিটেটকে নিয়ে এলাম যেখানে ওই অ্যাসিটেট অ্যানায়নটা প্রেজেন্ট আছে। তার ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি কি হবে? অ্যানায়নটার মোলার কন্ডাক্টিভিটি প্লাস ক্যাটায়নটার Na+ এর মোলার কন্ডাক্টিভিটি। আচ্ছা, তাহলে H+ কে আর অ্যাসিটেট অ্যানায়নকে নিয়ে এসেছি যেটা কিনা অ্যাসিটিক অ্যাসিডের কম্পোনেন্ট ছিল, তাদেরকে আনতে গিয়ে ইকুয়েশনের থ্রু দিয়ে আনতে গিয়ে আমাকে এক্সট্রা আনতে হয়েছে Na+ আর Cl- কে। Na+ আর Cl- মিলে যে কম্পাউন্ডটা তৈরি করে সেটা কি স্ট্রং? অবভিয়াসলি স্ট্রং ইলেকট্রোলাইট NaCl তৈরি করে। NaCl এর মোলার কন্ডাক্টিভিটি হবে তাহলে ইনফাইনাইট ডাইলিউশনের মোলার কন্ডাক্টিভিটি হবে Na+ এর কন্ট্রিবিউশন প্লাস Cl- এর কন্ট্রিবিউশন। এটা 3 নাম্বার ইকুয়েশন। এবারে তিনটি ইকুয়েশনকে কেমন করে সাজাচ্ছি দেখো। 1 নম্বরের সঙ্গে 2 নাম্বার যোগ করব, সেখান থেকে 3 নাম্বার মাইনাস করব। 1 + 2 করব, সেখান থেকে 3 মাইনাস করব। ঠিক আছে, 1 এর সঙ্গে 2 যোগ করছি, 3 মাইনাস করছি। তাহলে LHS গুলো আগে লিখে নি। LHSটা হচ্ছে ইনফাইনাইট ডাইলিউশনে HCl প্লাস ইনফাইনাইট ডাইলিউশনে CH3COONA, 1 আর 2 অ্যাড করলাম, মাইনাস ইনফাইনাইট ডাইলিউশনে NaCl এর মোলার কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু RHS এ যাচ্ছি। RHS এ যখন 1 আর 2 অ্যাড করব, সেখান থেকে 3 মাইনাস করব, ক্লিয়ারলি Na+ ক্যান্সেল আউট হবে, Cl- ক্যান্সেল আউট হবে। তাহলে পড়ে থাকছে সেই এই দুটোই, দ্যাট ইজ ইনফাইনাইট ডাইলিউশনে H+ প্লাস ইনফাইনাইট ডাইলিউশনে CH3COO- এর কন্ট্রিবিউশন হুইচ ইজ ইকুয়াল টু ইনফাইনাইট ডাইলিউশনে উইক অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টিভিটি। হ্যাঁ কি না? একদম শুরুর ইকুয়েশনটাই ওটাই ব্যাক করে পেয়েছি। ইনফাইনাইট ডাইলিউশনে H+ এর কন্ট্রিবিউশন প্লাস ইনফাইনাইট ডাইলিউশনে অ্যাসিডের কন্ট্রিবিউশন পেয়েছি, কারণ Na+, Cl- কেটে গেছে, যেটা কিনা ইনফাইনাইট ডাইলিউশনে উইক অ্যাসিটিক অ্যাসিডের কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি। এটা বার করতে পারছিলাম না, কিন্তু নাও দিস ওয়ান is equal to infinite dilution strong HCl এর molar conductivity plus infinite dilution strong sodium acetate molar conductivity minus infinite dilution strong NaCl এর molar conductivity, and these are strong, that means এদের ভ্যালু গ্রাফ থেকে পাওয়া পসিবল। তাহলে গ্রাফ থেকে এদের ভ্যালু পুট করব, এর ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? গ্রাফ থেকে HCl এর ভ্যালু পুট করব, এক্সট্রাপোলেট করে স্ট্রংদের জন্য তো পাওয়া পসিবল,
এক্সপেরিমেন্টালি গ্রাফ থেকে এর ভ্যালু পুট করব, মাইনাস এর ভ্যালু পুট করব, তাহলে উইকের যার ভ্যালুটা পাওয়া পসিবল হচ্ছিল না তার ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? মাথায় ঢুকেছে পুরোপুরি? বেশ। সো অনলাইনে যারা আছে একটু রেসপন্স করে বলো যে কোলরিয়াস ল ক্লিয়ার কিনা। ঈশান ক্লিয়ার? তোমার রেসপন্স পাচ্ছি না ঈশান। হ্যাঁ সৃজা ক্লিয়ার? ওকে। শ্রেয়শ্রী তোমার ক্লিয়ার? ওকে। ঈশান তোমার রেসপন্স পাচ্ছি না আমি। ঈশান তোমার রেসপন্স পাচ্ছি না ক্লাসে আমি। ঈশান ক্লাসে তোমার রেসপন্স পাওয়া যাচ্ছে না। স্যার এখন ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ ক্লিয়ার। ওকে। বেশ। তাহলে আমরা এখন চলে যাচ্ছি কয়েকটা নিউমেরিক্যালে। নিউমেরিক্যালটা করে এই যা কিছু শিখলাম তারপরে কয়েকটা নিউমেরিক্যাল দেখে নেবো, দিয়ে আছে ক্লাসটা শেষ করবো। সো নিউমেরিক্যালটা প্রথমটা কি বলছে দেখো, বলছে রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টিভিটি সেল। কন্ডাক্টিভিটি সেল মানে একটা ওই যে ইমাজিনারি সেলের কথা বলা হচ্ছে, সেই সেলগুলোর কথাই বলা হচ্ছে। রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টিভিটি সেল কন্টেনিং 0.001 মোলার কেসিএল। কেসিএলটা কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে at 298 Kelvin is this much ohm। তার মানে রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে। কি কি দিয়ে দিয়েছে আমাদের? রেজিস্ট্যান্স R is given 1500 ohm। কোশ্চেনটা লিখতে হবে না, কোশ্চেনটা বোর্ড ওয়ার্ক পাঠিয়ে দেবো, দেখে নিবি, বা সমস্ত নিউমেরিক্যালের পিডিএফ পাঠিয়ে দেবো একটা, ঠিক আছে? সো রেজিস্ট্যান্স ইকুয়াল টু সলভ করার চেষ্টা কর জাস্ট। রেজিস্ট্যান্স হচ্ছে 1500 ohm। হোয়াট ইজ দ্য সেল কনস্ট্যান্ট ইফ দ্য কন্ডাক্টিভিটি অফ দিস মোলার কেসিএল সলিউশন ইজ, কন্ডাক্টিভিটি বলে দিয়েছে, তার মানে কাপ্পা বলে দিয়েছে। Kappa is equal to 0.146. Conductivity kappa is given 0.146 into 10 to the power minus 3 Siemens centimeter inverse. Kappa given, resistance given. আমাকে চেয়েছে kappa given, resistance given। কে চেয়েছে কি? সেল কনস্ট্যান্ট চেয়েছে। তার মানে আমরা একটু আগেই পড়েছিলাম কি, যে কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স ইনটু সেল কনস্ট্যান্ট, L/A। ভেরি গুড। একটু আগেই পড়েছিলাম কন্ডাক্টিভিটি, স্পেসিফিক কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টিভিটি ইকুয়াল টু কন্ডাক্টেন্স ইনটু সেল কনস্ট্যান্ট। আবার কন্ডাক্টেন্স মানে কি? 1/রেজিস্ট্যান্স, রাইট? তাহলে এখানে লিখতে পারি 1/রেজিস্ট্যান্স ইনটু সেল কনস্ট্যান্ট, বিকজ এটা আমরা জানি যে কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/রেজিস্ট্যান্স, সেটা পুট করে দিলাম। তাহলে কি করে হবে? তাহলে সেল কনস্ট্যান্ট চেয়েছে, তাহলে সেল কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কি হবে? কাপ্পা ইনটু আর। ভ্যালু দেওয়া আছে, পুট করবে, সলভ করবে। কাপ্পার ভ্যালু দেওয়া 0.146 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর এর ভ্যালু দেওয়া 1500, পুট করবে, সেল কনস্ট্যান্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, লিখে রেখে দিও, বাড়িতে সলভ করে নেবে সব কটা। ঠিক আছে, আমি জাস্ট এখন কেমন করে সলভ করবে দেখিয়ে দিচ্ছি। ভ্যালুগুলো দেওয়া আছে। সো আলটিমেটলি সেল কনস্ট্যান্ট ইকুয়াল টু হলো কাপ্পার ভ্যালু পুট করবে, আর এর ভ্যালু পুট করবে, উইল গেট দা সলিউশন। পরেরটাই যাচ্ছি। বলছে 0.05 মোলার NaOH সলিউশন অফার্ড রেজিস্ট্যান্স অফ 31.6 ওহম। মানে রেজিস্ট্যান্স বলে দিয়েছে, আর বলে দিয়েছে 31.6 ওহম। সো আর ইকুয়াল টু 31.6 ওহম। আচ্ছা, in a conductivity cell at 298 Kelvin, if the area of the plates of the conductivity cell is 3.8 centimeter square, মানে A বলে দিয়েছে 3.8, area of cross section হচ্ছে 3.8 centimeter square, and distance between them is 1.4 centimeter, that is length হচ্ছে 1.4 centimeter, length হচ্ছে 1.4 centimeter, area হচ্ছে 3.8 into 3.8 centimeter square। তাহলে ক্যালকুলেট দ্য মোলার কন্ডাক্টিভিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। মোলার কন্ডাক্টিভিটির ফর্মুলা কি? মোলার কন্ডাক্টিভিটির ফর্মুলা হচ্ছে কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি। এটা হচ্ছে ফর্মুলা। বলো, ওটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। কাপ্পা ইনটু 1000 বাই নরমালিটি হলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। এখানে মোলার কন্ডাক্টিভিটি জানতে চেয়েছে। আচ্ছা, মোলারিটিও বলে দিয়েছে কত? 0.05 মোলারিটি। 0.05 মোলারিটি বলে দিয়েছে। তাহলে কাপ্পাটা বার করতে হবে, মোলারিটির ভ্যালু পুট করতে হবে 0.05, কাপ্পাটা বার করে মোলারিটির জায়গায় 0.05 পুট করতে হবে, ইউ উইল গেট দা মোলার কন্ডাক্টিভিটি। তাহলে কাপ্পা কেমন করে বার করব? কাপ্পা ইজ ইকুয়াল টু এক্ষুনি দেখেছি 1/r ইনটু L/A। সব ভ্যালু দিয়ে দেওয়া আছে। আর এর ভ্যালু দেওয়া আছে
এল ভ্যালু দেওয়া আছে, এ ভ্যালু দেওয়া আছে, কাপ্পা বেরোবে, কাপ্পার ভ্যালু পুট করব, মোলারিটি দেওয়া আছে, ল্যামডা মোলার বেরোবে। ঠিক, পরেরটা চলে যাচ্ছি। সমস্ত পিডিএফ এই নিউমেরিক্যাল গুলো সলভ করে একটা পিডিএফ তোমাদেরকে আমি পোস্ট করে দেবো। এখন নিউমেরিক্যাল গুলো করবো কেমন করে সেটা বুঝে নাও, ঠিক আছে? পিডিএফ এর থ্রুতে আমি পাঠিয়ে দেবো, বাট নিউমেরিক্যাল গুলো করবো কেমন করে দেখে নাও। A conductivity cell when filled with 0.01 molar KCl has a resistance of 745 ohm at 25 degrees centigrade. When the same cell was filled with an aqueous solution of 0.005 molar CaCl2, same cell এই একবার KCl নিয়েছি, একবার CaCl2 নিয়েছি, the resistance was 874 ohm. ক্যালকুলেট করতে বলেছে কন্ডাক্টিভিটি অফ সলিউশন, মানে সেকেন্ড সলিউশনটার কন্ডাক্টিভিটি, CaCl2 সলিউশনের মোলার কন্ডাক্টিভিটি অফ দ্য সলিউশন, এই দুটো বার করতে বলেছে। আর KCl সলিউশনের কাপ্পাটা দিয়ে দিয়েছে। আচ্ছা, যেহেতু সেলটা সেম তাই আমাকে সেল কনস্ট্যান্টটা বার করতে হবে। KCl সলিউশনের ডেটা থেকে সেল কনস্ট্যান্ট বার করতে হবে, ওই সেল কনস্ট্যান্টকে CaCl2 সলিউশনের ডেটাতে পুট করতে হবে, এটা হচ্ছে কাজ। তাহলে KCl is equal to কি? KCl সলিউশনের জন্য আমরা জানি কাপ্পা is equal to কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স মানে হচ্ছে 1 বাই রেজিস্ট্যান্স, তাহলে কন্ডাক্টেন্স না লিখে ডাইরেক্টলি 1 বাই রেজিস্ট্যান্স লিখছি। কাপ্পা is equal to 1 বাই রেজিস্ট্যান্স ইনটু সেল কনস্ট্যান্ট। তাহলে কাপ্পা গিভিন এই যে 0.141 is equal to 1 by R given, এই যে R 745 ইনটু সেল কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে সেল কনস্ট্যান্ট নিশ্চয়ই বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে সেল কনস্ট্যান্ট আমাদের বেরিয়ে গেল। কাপ্পার ভ্যালু 0.141, কাপ্পা 0.141, এই যে নিচে দেওয়া আছে KCl এর কাপ্পা হচ্ছে 0.141 ইনটু 1 বাই রেজিস্ট্যান্স হচ্ছে 745, 1 বাই 745, কাপ্পা হচ্ছে 0.141, রেজিস্ট্যান্স হচ্ছে 745, তাহলে 1 বাই R মানে 1 বাই 745 ইনটু সেল কনস্ট্যান্ট। এখান থেকে সেল কনস্ট্যান্ট বেরোলো, সেটাকে পুট করবো কোথায়? CaCl2 সলিউশনে। CaCl2 সলিউশনে আমাকে কি বার করতে বলেছে? প্রথমে কন্ডাক্টিভিটি মানে কাপ্পাটাই বার করতে বলেছে। তাহলে এর কাপ্পা কত হবে? 1 বাই R ইনটু সেল কনস্ট্যান্ট। এখানে কি কি দেওয়া আছে দেখি, এখানে R দেওয়া আছে, এই যে দিয়ে দিয়েছে 874, তাহলে 1 বাই 874 দিয়ে দিয়েছে ইনটু সেল কনস্ট্যান্ট, তো এখান থেকেই পেয়ে যাচ্ছি। সেল কনস্ট্যান্ট তো আগে থাকতেই ক্যালকুলেটেড, এটা তো ক্যালকুলেটেড, তাহলে এখান থেকে ক্লিয়ারলি কাপ্পা বেরিয়ে যাবে। কাপ্পা যদি বেরিয়ে যায় তাহলে এটা হয়ে গেল একের সলিউশন, 1 প্রবলেমটা সলিউশন। কাপ্পা বেরিয়ে গেলে মোলার কন্ডাক্টিভিটি কেমন করে বেরোবে? ল্যামডা m ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি, যেখানে মোলারিটি ইজ অলসো গিভেন, এই যে 0.005, CaCl2 সলিউশনে মোলারিটি ইজ অলসো গিভেন, সো কাপ্পা ইজ গিভেন ইনটু 1000 ডিভাইডেড বাই মোলারিটি হচ্ছে 0.005। এখান থেকে তোমার মোলার কন্ডাক্টিভিটিও বেরিয়ে যাবে, যেটা বার করতে বলেছে। তাহলে KCl সলিউশনে কাপ্পা ইজ ইকুয়াল টু 1 বাই R ইনটু সেল কনস্ট্যান্ট, সব ভ্যালু দেওয়া আছে, সেল কনস্ট্যান্ট বার করলাম। যেহেতু সেম সেল ইউজ করছি তাই CaCl2 সলিউশনে কি করলাম? কাপ্পা ইকুয়াল টু 1 বাই R ইনটু সেল কনস্ট্যান্ট, সেম ইকুয়েশন ইউজ করছি। সেল কনস্ট্যান্ট জানা এখন, R বলে দিয়েছে, কাপ্পা বেরিয়ে গেল, এটাই জানতে চেয়েছে। কাপ্পা বেরিয়ে যাওয়া মানে ল্যামডা m ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি, সো এখান থেকে মোলার কন্ডাক্টিভিটিও বেরিয়ে যাচ্ছে। পরেরটা দেখে নি কি বলছে, দেখো বলছে the conductivity of 0.01 molar solution of acetic acid at 298 Kelvin is this much, মানে বলে দিয়েছে কন্ডাক্টিভিটি মানে কাপ্পা ইজ গিভেন, রাইট? আর কনসেন্ট্রেশন মোলারিটি ইজ অলসো গিভেন 0.01 মোলার। বলছে মোলার কন্ডাক্টিভিটি অফ দ্য সলিউশন বার করো, সো সলিউশনের মোলার কন্ডাক্টিভিটি কি করে হবে? একই হবে, that is lambda m is equal to kappa is given into 1000 by molarity is also given, kappa given, molarity given। kappa হচ্ছে 1.65 into 10 to the power minus 4, molarity হচ্ছে 0.01, so it will give the molar conductivity lambda m। তারপর এটা কি বলছে? ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এখানে একটা নতুন ফর্মুলা দিকটা জানতে হবে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন কেমন করে বার করে? ডিগ্রি অফ ডিসোসিয়েশন is equal to molar conductivity divided by infinite dilution এ molar conductivity। মোলার কন্ডাক্টিভিটি যেটা 1 নাম্বার থেকে বেরোবে ডিভাইডেড বাই ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি। এখন ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি কেমন করে বার করব? দেখো এই দুটো ডেটা দেওয়া আছে, এদেরকে অ্যাড করলে ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি বেরোবে।
তাহলে কোল্ডাস ল, ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি হবে H+ এর কন্ডাক্টিভিটি প্লাস CH3CO- এর কন্ডাক্টিভিটি, যে দুটো দেওয়া আছে। ঠিক আছে, এই দুটোকে অ্যাড করলেই এটা বেরোবে, এটা যেই বেরোবে এটাকে ডিনোমিনেটরে পুট করো, মোলার কন্ডাক্টিভিটি তো বাড়ি করেছো 1 নাম্বার প্রবলেম থেকে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেরিয়ে যাবে। ক্লিয়ার? আলফা বেরিয়ে যাবে। লাস্টের কোশ্চেনটা কি বলেছে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফর অ্যাসিটিক অ্যাসিড। এটা একটু ট্রিকি, এটাতে 11 এর কনসেপ্ট লাগবে, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটার কনসেপ্ট লাগবে 11 এর। কেমন করে করব দেখো, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট CH3COOH অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে CH3COO- anion H+ ক্যাটায়ন। একদম ইনিশিয়াল কন্ডিশনে আমি ধরলাম মোল পার লিটার ইউনিটে সব ধরছি, সো এটা ছিল C মোল পার লিটার। C মোল পার লিটার হচ্ছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের পার্ট, চাইলে সঙ্গে সঙ্গে লিখেও নিতে পারো, ঠিক আছে, কারণ ইকুইলিব্রিয়ামের পার্ট 11 এর ইকুইলিব্রিয়ামের পার্ট। সো CH3COH ডিসোসিয়েট করে অ্যাসিটেট অ্যানায়ন, CH3COH ডিসোসিয়েট করে CH3CO- আর H+ তৈরি করছে। এই অবস্থায় CH3COH এর কনসেন্ট্রেশন হচ্ছে C মোল পার লিটার ধরে নিয়েছি ইনিশিয়াল অবস্থায়। ইনিশিয়াল অবস্থায় কোনো অ্যানায়ন বা ক্যাটায়ন তৈরি হয়নি। আচ্ছা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয়, এই কথাটা মানেটা কি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা কথাটা মানে হচ্ছে 1 মোলের মধ্যে আলফা মোল ডিসোসিয়েট করবে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা কথাটা মানে 1 মোলের মধ্যে আলফা মোল ডিসোসিয়েট করবে। যদি 1 মোল থাকে তার মধ্যে আলফা মোল ডিসোসিয়েট করে গেছে, তাহলে পড়ে থাকবে কত মোল, 1 - আলফা মোল। যদি 1 মোল থাকতো, যদিও 1 মোল নেই, C মোল আছে, বাট যদি 1 মোল থাকতো তাহলে পড়ে থাকে 1 - আলফা, বিকজ আলফা মোল ডিসোসিয়েট করে গেছে, তাহলে পড়ে থাকবে 1 - আলফা। 1 মোল নিয়ে স্টার্ট করলে পড়ে থাকে ইকুইলিব্রিয়ামে 1 - আলফা মোল পার লিটার। আমি কি 1 মোল নিয়ে স্টার্ট করেছি, C মোল নিয়ে স্টার্ট করেছি। 1 মোল নিয়ে স্টার্ট করলে পড়ে থাকে 1 - আলফা মোল পার লিটার, তাহলে C মোল নিয়ে স্টার্ট করলে পড়ে থাকবে C × 1 - আলফা মোল পার লিটার, ইউনিটারি মেথড। 1 মোল নিয়ে স্টার্ট করলে পড়ে থাকে 1 - আলফা মোল, তাহলে C মোল নিয়ে স্টার্ট করলে পড়ে থাকবে C × 1 - আলফা মোল। এটা ইকুইলিব্রিয়ামে পড়ে থাকবে এতটা অ্যাসিটিক অ্যাসিড। কতটা করে অ্যানায়ন তৈরি হবে, ক্যাটায়ন তৈরি হবে দেখো, যদি আলফা মোল ডিসোসিয়েট করে যাচ্ছে, তাই তো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা কথাটা মানে 1 মোলের মধ্যে আলফা মোল ডিসোসিয়েট করে যায়। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা কথাটা মানে 1 মোলের মধ্যে আলফা মোল ডিসোসিয়েট করে যায়। তাহলে আলফা মোল ডিসোসিয়েট করলে আলফা মোল অ্যাসিটেট তৈরি হয়, আলফা মোল H+ তৈরি হয়, হ্যাঁ কি না? কারণ 1 মোল ডিসোসিয়েট করলে 1 মোল অ্যাসিটেট আর 1 মোল H+ তৈরি হয়। অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 আছে, মানে 1 মোল থেকে 1 মোল অ্যানায়ন আর 1 মোল ক্যাটায়ন পাওয়া যায়। আলফা মোল ডিসোসিয়েট করলে আলফা মোল অ্যানায়ন আর আলফা মোল ক্যাটায়ন পাওয়া যাবে। C মোল ডিসোসিয়েট করলে C × আলফা মোল ক্যাটায়ন আর C × আলফা মোল অ্যানায়ন পাওয়া যাবে। তাহলে ইকুইলিব্রিয়ামে কোনটা কতটা থাকে পেয়ে গেছি, কিছুটা করে পেয়েছি আর কিছুটা পড়ে আছে, ডিসোসিয়েট করেনি। এই অবস্থায় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট K = প্রোডাক্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার স্টয়কিওমেট্রি ইনটু অ্যানাদার প্রোডাক্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার স্টয়কিওমেট্রি ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার স্টয়কিওমেট্রি। দ্যাট মিন্স C alpha into C alpha by C into 1 - আলফা। একদম ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বেরোয় এইভাবে, এটাই ফর্মুলা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বার করা। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানেই হচ্ছে বেরোবে এটার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার স্টয়কিওমেট্রি ইনটু অ্যানাদার প্রোডাক্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার স্টয়কিওমেট্রি ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার স্টয়কিওমেট্রি। তাহলে ভ্যালুগুলো পুট করলাম, একটা C ক্যান্সেল আউট হয়ে গেল। এখন যেহেতু সলিউশনটা ডাইলিউট সলিউশনে 1 - আলফাকে অলমোস্ট 1 ধরে নেওয়া যেতে পারে, কারণ ডাইলিউট সলিউশনে ডিসোসিয়েশন কমই হয়, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কমই থাকে। ডাইলিউট সলিউশন হওয়ার জন্য ডাইলিউট সলিউশনের জন্য আমরা একটা অ্যাজাম্পশন নিতে পারি, কি অ্যাজাম্পশন, যে 1 - আলফাটা অলমোস্ট 1, কারণ আলফার ভ্যালু খুবই কম হবে। ঠিক আছে, ডিসোসিয়েশন কমই হচ্ছে না, অ্যাসিটিক অ্যাসিড তো উইক ইলেকট্রোলাইট, তো আলফার ভ্যালু ডিগ্রি অফ ডিসোসিয়েশন কমই বেরোবে, তার একটা প্রুফও পাবে। কোত্থেকে প্রুফটা পাবে বলো তো, এই যে এখানে যখন আলফাটা বার করবে দেখবে আলফার ভ্যালু অনেক কম বেরিয়েছে। ঠিক আছে, মোলার কন্ডাক্টিভিটি বাই ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি করে যখন আলফা বার করবে দেখবে আলফার ভ্যালু খুব কম বেরিয়েছে। তার মানে 1 - আলফা = অলমোস্ট 1 ধরে নিতে পারি। তাহলে ডিনোমিনেটরে 1 - আলফার জায়গায় 1 পুট করছি, এটা তাহলে হয়ে যাচ্ছে C alpha²। তাহলে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট K = কি দাঁড়ালো, C alpha²।
এবার দেখো আলফা তুমি প্রবলেম নাম্বার 2 থেকে বার করেছো, ল্যামডা এম বাই মোলার ইনফাইনাইট ডাইলিউশনে ল্যামডা এম। সো আলফা ইজ অলরেডি ক্যালকুলেটেড ল্যামডা এম বাই ইনফাইনাইট ডাইলিউশনে ল্যামডা এম, যেখানে ইনফাইনাইট ডাইলিউশনে ল্যামডা এমটা H+ আর অ্যাসিটিক অ্যাসিডের H+ আর অ্যাসিটেট অ্যানায়নের কন্ডাক্টিভিটি সামেশন করে বার করে নিচ্ছ। তাহলে ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি এদের সামেশন করে বার করছে, H+ আর অ্যাসিটেটে সামেশন করে সেটা ডিনোমিনেটরে পুট করছো, মোলার কন্ডাক্টিভিটি 1 নাম্বার থেকে বার করছো, আলফা বেরিয়ে গেছে, আলফা বেরিয়ে গেছে, সিও বলে দেওয়া আছে 0.01 মোলার। তাহলে এখানে সি ইজ given 0.01 মোলার। আলফা সেকেন্ড প্রবলেম থেকে বেরিয়ে গেছে, that is lambda m by lambda m at infinite dilution। ক্লিয়ারলি ভ্যালু পুট করবে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট পেয়ে যাবে। ক্লিয়ার? শ্রেয়শ্রী, সৃজা, ক্লিয়ার পুরোপুরি ভাবে বলো তোমার ক্লিয়ার শাগনিক? তার মানে এই এরিয়াটা থেকে কন্ডাক্টিভিটি এরিয়া থেকে যত রকমের নিউমেরিক্যাল টাইপ হতে পারে আমরা কয়েকটা ডিসকাস করে নিয়েছি। নেক্সট ক্লাসে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডটাকে শেষ করব, ভ্যালেন্স বন্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, ওই পার্টটা শেষ করব, অ্যান্ড তারপরে আবার আমরা এই চ্যাপ্টারে ফার্দার কন্টিনিউ করব। ঠিক আছে? এর মধ্যে তোমাদের এক্সাম চলছে, 15 আগস্টের উইকটাতে ম্যাক্সিমাম এক্সাম চলছে, তাই হয়তো নেক্সট মানডে ক্লাসটা হওয়ার চান্সেস খুবই কম। ঠিক আছে? কারণ নেক্সট মানডে ক্লাসটা হয়তো হবে না, সেই কারণে আগে আগে একটু এক্সট্রা ক্লাস করিয়ে দিচ্ছি, যাতে কারণ নেক্সট মানডেতে তোমাদের ম্যাক্সিমামদেরই এক্সাম চলবে, সেই জন্য নেক্সট মানডে ক্লাসটা হয়তো করবো না, তারপরে মানডেতে আবার নর্মাল ক্লাসটা করব। কিন্তু হ্যাঁ, কামিং ওয়েডনেসডে ক্লাস আছে, কামিং ওয়েডনেসডে 5 PM এর লাস্ট ক্লাসটা থাকছে আপাতত। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্সের আগে। সো সেদিনকে আমরা ওই পার্টটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের পার্টটা পুরোপুরি শেষ করব। আজকে খানিকটা কন্ডাক্টিভিটির পার্টটা কিছু নিউমেরিক্যাল করিয়ে দিলাম, যদি এখান থেকে কোয়েশ্চেন্স আসে তাহলে যাতে অ্যাটেম্প্ট করতে পারো, কারণ এখান থেকে নিউমেরিক্যালি আসবে, খুব বেশি থিওরি আসবে না। কোল্ড র্যাশের লটা থেকেও একটু নিউমেরিক্যাল আসতে পারে। সো কেমন করে নিউমেরিক্যাল কোল্ড র্যাশের লতেও করবে সেটা অলরেডি ডিসকাস করেছি। ঠিক আছে? সো এই প্যাটার্নে নিউমেরিক্যালগুলো একটু প্র্যাকটিস করো। আমি একটা PDF গ্রুপের মধ্যে পোস্ট করে দেবো, ওখান থেকে প্রথম 5-6টা প্রবলেম এই কন্ডাক্টিভিটি রিলেটেড প্রবলেম, সো প্রথম 5-6টা প্রবলেমও ট্রাই করতে পারো। ঠিক আছে? প্রথম 5-6টা প্রবলেমই কন্ডাক্টিভিটি রিলেটেড প্রবলেম, সো সেই PDF এর প্রথম 5-6 প্রবলেম ট্রাই করতে পারো, কন্ডাক্টিভিটি রিলেটেড অঙ্কগুলো যদি করতে হয়, এই অঙ্কগুলোই সেখানে করে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে সেটা ট্রাই করতে পারো। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে স্টপ করছি। নেক্সট ওয়েডনেসডে, কামিং ওয়েডনেসডে পরশু অ্যারাউন্ড 5 PM আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিয়ে আবার ক্লাসে ব্যাক করবো, অ্যান্ড তারপরে মানডেটা ক্লাসটা আপাতত অফ থাকবে, যেহেতু ম্যাক্সিমাম স্কুলে এক্সাম চলছে। তারপরে মানডেতে আবার ক্লাস রিজিউম হচ্ছে। ঠিক আছে? আপাতত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কামিং ওয়েডনেসডে। চলো টাটা।